আচ্ছা, সবাই এখন মিউট থাকি, প্রয়োজনে বা কোথাও না বুঝলে তখন কোয়েশ্চেন করবো আনমিউট করে, বাট এমনিতে আমরা সাধারণত মিউট থাকবো। আচ্ছা, আমরা যখন সফটওয়্যারটা মানে ওপেন করি, ওপেন তো সবাই করতে পারি, না করতে পারলে আমি হ্যাঁ। একটু দেখাই দিই আবার। আমাদের যখন ওই দিন পিন করা দেখাইছিলাম যে সফটওয়্যারটা যখন আমরা এখান থেকে ওপেন করি, এরপরে রাইট বাটন ক্লিক করে আমরা কী করি, সেটাকে পিন করে নিই টাস্ক বারে। তো টাস্ক বারে পিন করা থাকলে আমাদের এরকম দেখাবে, যেটা অ্যাক্টিভ সেটা কিন্তু এরকম থাকে, উপরে একটা একটা লাইন বা মানে দেখে, যেমন এটা আমার করা আছে, চালু আছে। হ্যাঁ, এই কারণে এটা কিন্তু ওই উপরে দেখাইতেছে, বাট এটাই কিন্তু উপরে ওই দাগটা নাই। তো সেই হিসাবে কি আমি CS6টা যেহেতু ওপেন করব, এটার উপরে ক্লিক করলাম, দেন আমার এই সফটওয়্যারটা মানে ওপেন হবে। যদি আমরা এই বিষয়টা জানি, তারপরে কেউ কনফিউজ থাকলে ও যাতে কনফিউজ না থাকে। এটা হলো মানে ফাউন্ডেশন, যেহেতু ফাউন্ডেশন আমরা চাই যে সবাই ক্লিয়ার থাকুক, বা একটু কভার করে দিলাম। দেন যখন সফটওয়্যারটা ওপেন হবে, এই যে যেই সিনারিওটা দেখতেছি, স্ক্রিনটা দেখতেছি, যেটার একদম লেফট কর্নারে এআই অ্যাডোবি ইলাস্ট্রেটরের যেটা সংক্ষেপ বা এটার লোগো, হ্যাঁ, তো এটা দেখতেছি এটা হলো কি অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস বা লুক বা চেহারা। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা বা অ্যাডোবি ইলাস্ট্রেটর CS6টা মূলত যেরকমটা দেখায়, সেটাই হলো এটার ইউজার ইন্টারফেস, যেটা মূলত ইন্টারফেস। যেমন ইউআই বলে না, ইউআই ইউএক্স, ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপিরিয়েন্স। তো আমরা যখন কোনো একটা সফটওয়্যার ওপেন করি, এটা দেখতে যেই লুকটা, এটা হলো ইউজার ইন্টারফেস, আমরা যেটা দেখি আর কি। আর এইটা যেভাবে কাজ করতেছে এটার ব্যাক এন্ডে, হ্যাঁ, যেমন কোথায় ক্লিক করলে কোত্থেকে কই যাবে, এই বিষয়গুলো হলো ইউএক্স, ইউজারে মানে এক্সপিরিয়েন্স যেটা, সেটা সেক্টর আলাদা। হ্যাঁ, এরকম মানে আমরা যখন কোনো একটা অ্যাপ দেখি, অ্যাপের যে লেআউটটা আমরা দেখি, ডিজাইনটা দেখি, কোনো একটা ওয়েবসাইট দেখলে ওই ডিজাইনটা হলো ইউআই। ডিজাইনটা কি যেভাবে কাজ করতেছে, কোথায় ক্লিক করলে কোন পেজ থেকে কোথায় যাবে, সেটা কিভাবে কাজ করবে, কোথায় কোন অপশন আসবে, পপআপ আসবে, এই বিষয়গুলো হলো ইউএক্স, কাজের ধরনটা। আর যেটা দেখা যায় সেটা হলো ইউআই। যাক, সেটা সেটা আলাদা বিষয়, এটা কিন্তু এটার সাথে যুক্ত না। যেহেতু ইউজার ইন্টারফেস বললাম, সেই হিসাবে বললাম যে, তো এটা একটা সফটওয়্যার, যেহেতু একটা ডিজাইন সফটওয়্যার এবং অন্যতম পপুলার একটা সফটওয়্যার। আমরা যখন এই সফটওয়্যারটা ওপেন করলাম, যে লেআউটটা আমরা দেখতে পাইতেছি, এটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস বা চেহারা। হ্যাঁ, তো যখন এটা ওপেন হইলো, আমাদের হয়তো সবার এরকম লুক নাও আসতে পারে, কারণ কি এটার কিছু লেআউট আছে এখানে। হ্যাঁ, এখানে লেআউট আছে, অনেকের হয়তো যদি মনে করে এই থাকে এসেনশিয়াল থাকে, মানে এরকম আসবে। আবার যদি অনেকের লেআউট থাকে সেটা এরকম আসবে। এখানে চেঞ্জ থাকার কারণে অনেকেই যখন ওপেন করবা, লুকটা একটু অন্যরকম আসতে পারে, কনফিউজ হওয়ার কিছু নেই। আমাদের যেটা বেস্ট মনে হবে আমরা সেটা নিয়ে কাজ করব, আমাদের কাজের জন্য যেটা সুবিধা হবে আমরা সেভাবে এটা সেট করে নিতে পারবো। এটাও আছে, ডিটেলস আসবে। তো যখনই আমি আপাতত ইসে রাখি, মনে করো ইসে রাখলাম এসেনশিয়াল, হ্যাঁ, অথবা হ্যাঁ এটাই থাকুক। তো যখন, অথবা এটাকে একটু বড় করে রাখি, যখন এটা এভাবে থাকলো, তো উপরের দিকে এআই যে লোগোটা, এটার ডান পাশের দিকে কিছু টেক্সট বা আইকনের মতো দেখা যাইতেছে, একটা বার। বার মূলত কি, অনেকগুলো আইকনের সমষ্টিতে একটা দেখা যাইতেছে, যেমন যেখানে আছে কি ফাইল, এডিট। আমরা যখন মাউসের কার্সরটা ওটার উপরে নিতেছি, হ্যাঁ, হোবার একটা মানে আসতেছে, ইফেক্ট আসতেছে ফাইলে, এডিটে, অবজেক্টে। আমি যদি এটার উপর ক্লিক করি, নিচে অনেক কিছু মানে আসতেছে, ওইটার পপ আপ হইতেছে। হ্যাঁ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হইতেছে। তো এই যে উপরে যে বিষয়টা আমরা দেখতে পাইতেছি, এটা হলো মেনু বার। এখন আমাদের যখন আমরা কাজ করব, আমাদের কাজের বিভিন্ন প্রয়োজনে, হ্যাঁ, আমরা যখন কাজ করব আমাদের কাজের প্রয়োজনে আমরা এখান থেকে বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করব। সেটা আমরা ওই কাজের ক্ষেত্রেই অনেক কিছু দেখব, অনেক কিছু আসবে এখানে। তো এই যে যে বিষয়গুলো, সেটার নাম হলো কি, যেটা বললাম মেনু বার। মেনু বার। হ্যাঁ, মেনু বার গেল, মেনু বার। এরপরে আমরা যদি নিচে যে ব্ল্যাক একটু ডার্ক স্পেস যেটা, সেটা তো আমরা এখনও যেহেতু ক্যানভাস বা আর্টওয়ার্ক নেই, সেই হিসাবে এটা এখনও মানে ব্ল্যাঙ্ক আছে। আমরা কোনো আর্টবোর্ড বা কাজের জন্য যে এটা নেব, স্পেসটা নেব, জায়গাটা নেব, সেটা এখনও নেওয়া হয়নি। এটা নেওয়ার আগের পজিশনেই আমরা দেখতেছি যে আমরা যখন ওপেন করলাম, তখন মূলত কী কী আসতেছে। এখন বাম পাশে কিছু, এটা অনেকের ক্ষেত্রে কি এরকম আসতে পারে,
এটা উপরে যে ডাবল অ্যারো আছে এটার উপরে ক্লিক করলে দুইটা লেআউট হয়। হ্যাঁ, একটা হলো সিঙ্গেল লাইন, রোটা চেঞ্জ হয়ে যায়, একটা হলো দুইটা সারি হবে আর একটা সিঙ্গেল রো হবে এটার উপরে ক্লিক করলে। এখন আমাদের যেটা আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা চাইলে সেভাবে রাখতে পারবো। গেল এটা। তো এই যে যেই কিছু আইকনের ছবি দেখা যাইতেছে, অ্যারো, হ্যাঁ, এরকম টি শেপের একটা আইকন, হ্যাঁ, পেন, ব্রাশ, এরকম যে আইকনগুলো দেখতেছি, এটার জন্য যে বারটা, এই যে বারটা, এটা হলো আইকন বক্স। আমরা যেখান থেকে বিভিন্ন প্রয়োজনীয় আইকন নিয়ে কাজ করব। এটা চাইলে আমরা যে কোনো পজিশনে রাখতে পারি সুবিধা মতো। যেমন আমি যখন আর্টবোর্ড নিব, আর্টবোর্ডের সুবিধার্থে আমি চাইলে যেখানে ছিল সেখানে যদি আবার রাখতে চাই সেটা কেমন হবে, আমি নিয়ে গেলাম, ওই যে একটা গ্রিন একটা উঠতেছে, হ্যাঁ, যখন এইভাবে উঠবে আমি ছেড়ে দেব, এটা আবার আগের পজিশনে চলে গেল। আবার যদি মনে হয় যে না, আমি আর্টবোর্ড নেওয়ার পরে আমার এটা সুবিধার জন্য আমি এটাকে ডানে বামে, যেমন এটা যদি আমি এখানে রাখলাম, আবার এখানে নিয়ে, হ্যাঁ, যেখানে নিয়ে যদি এটা ডান পাশে নিয়ে যাই, এটা ডান পাশে চলে আসলো। আইকন বক্স, যেখানে অনেকগুলো আইকনের সমষ্টি থাকতেছে, এটা সাধারণত আমরা লেফট সাইডেই রাখি, প্রয়োজনে আমরা এটা চেঞ্জ করতে পারবো। এরপরে আরেকটা জিনিস দেখতেছি কি, ডান পাশে। এখন এইটা কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে, যেমন লেআউটে আসলে একরকম, পেইন্টিংয়ে একরকম, হ্যাঁ। তো এই যে ওভারঅল ডান পাশের যে পার্টটা, এটাকে প্যানেল বা প্যালেট বলে। যেমন এখানে কালার দিয়ে আছে, এখন কোনো অপশন নেই কারণ আমরা কোনো কাজ করতেছি না, যার কারণে কালার দেখাইতেছে না। সোয়াসেস, কালার গাইড, লেয়ার্স, এরকম বিভিন্ন অপশন থাকবে যেটাকে প্যালেট। এখন যখন কালার আসবে কালার প্যালেট, হ্যাঁ, সোয়াসেস প্যালেট বা প্যানেল, অ্যাপিয়ারেন্স, এরকম অনেক কিছু আসবে ডান পাশে, যেটা আমরা এখান থেকে প্রয়োজন অনুসারে পরবর্তী চেঞ্জ করতে পারবো, অ্যাড করতে পারবো বা ডিলিট করতে পারবো, এরকম নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবো সেটাকে। তো এই ডান পাশের যে পোর্শনটা, এটার নাম হলো প্যানেল বা প্যালেট। এই হলো মোটামুটি আপাতত এটার ইউজার ইন্টারফেস বা ইন্টারফেস এটার। হ্যাঁ, আমরা যখন এইটা ওপেন করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম, এটার লুকটা। এখন সেম বিষয়টা একটু CS6 বা সিসি, এটা তো দেখলাম CS6, এখন সিসি ভার্সনে কেমন, এটা হলো সিসি ভার্সন অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020। এটা যখন ওপেন হয় এটার লুকটা এরকম, এটার লুকটা হয়ে গেল এরকম। দেখো এখন এখানে কি আছে, কিছু প্রিসেট করা আছে, ক্রিয়েট এ নিউ ফাইল, ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটা ওখানে ছিল না। হ্যাঁ, এরপর কি আছে, A4 সাইজের একটা সাইজ দেওয়া আছে, পোস্টকার্ড, ওয়েবলার্স, আইফোন এক্স, HDTV, এরকম। এমনকি প্রিভিয়াস কিছু কাজের, যে কাজটা আমরা রিসেন্ট হয়তো করা হয়েছে, ওই কাজগুলো নিচের দিকে থেকে যায়। বা এটা আমি চাইলে এটার উপর ক্লিক করলে ওই ফাইলটা এখন সিসি ভার্সনে কী হবে, সরাসরি ওই ফাইলটা চলে যাবে। হ্যাঁ, তো ডিফারেন্সটা কোথায়, এখানে একটা ওয়েলকাম একটা থাকে, ইন্টারফেস থাকে, যেটা হলো এটাতে ওইটা থাকে না, মানে ওয়েলকাম পেজ। হ্যাঁ, এটাতে একটা ওয়েলকাম পেজ থাকে, যেখানে কি বলতেছে, ওই যে একটু আগে যেটা ওয়েলকাম টু অ্যাডোবি ইলাস্ট্রেটর এরকম দেখাবে। এরপরে হোম, তো হোমের নিচে আবার দেখতেছি কি আমরা ক্রিয়েট নিউ ওপেন, এটা হলো সিসি ভার্সনে। এই বিষয়টা কিন্তু আমাদের এখানে ছিল না, যেহেতু ওয়েলকাম পেজ নাই এখানে। এখানে আমরা এইসব জিনিস পাবো কোথায়, ফাইল থেকে নিউ, ওপেন, এই জাতীয় বিষয়গুলো এখানে থাকবো। তো এটা হলো মূলত দুইটার ইউজার ইন্টারফেসের ডিফারেন্সটা। এরপর আমরা দেখি, আমরা যখন আমরা যেহেতু কাজ করব, কাজের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর আসা বা ফটোশপে যাব, তো সেক্ষেত্রে কি আমাদের একটা ডকুমেন্ট বা ক্যানভাস, যেটার উপর মূলত ডিজাইন করব, ওটা কোন সালের, যেটা ওটা তুমি হলো, দেখাচ্ছ একটা 2022 মনে হয় না একটা হলো 20। CS ভার্সন, একটা হলো CC ভার্সন। CX6টা হলো কি CS যে ভার্সনগুলো ছিল ওইটার মধ্যে ভালো, এমনকি CC ভার্সন যতগুলাই আছে, হয়তো CC ভার্সনগুলো কি মানে একটা সফটওয়্যার মনে করে 14 সালে বের হয়েছে বা 16 সালে বের হয়েছে, আর একটা হলো 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সালে বের হয়েছে। তো একটা সফটওয়্যার যখন ফার্স্ট রান করে 1988 বা 87 সালে মনে করো ফার্স্ট ইন্ট্রোডিউস হয়, তখন কিন্তু এত অপশন ছিল না, এত আপডেট ছিল না তখন। তো এরা কী করে, যুগের পরিক্রমায় প্রয়োজনের তাগিদেই আর কি, মূলত আমরা ফোন যারা ইউজ করি, এরা কিন্তু আমাকে অনেক সফটওয়্যারে দেখবে কি আপডেট আসে। হ্যাঁ,
তো এটাই মূলত কি যে প্রিভিয়াস কোনো ফিচার হয়তো ছিল না, অথবা কমপ্লেক্স ছিল, এটাকে সহজ করে ফেলছে, অথবা একটা বিষয় ছিল না সেটাকে নতুন অ্যাড করছে। বিষয়টাতে মানে আপডেটই যখন আসে তখন কিন্তু মানে বিষয়টা এরকম হয়, তোমার প্রিভিয়াস যে ভার্সনটা থাকে এটার সাথে প্লাস হয় বা মাইনাস হয়, ওটাকে আপডেট করে। হ্যাঁ, তো CS6টা হলো একটু আগের ভার্সন। আর সিসি ভার্সনটা কি ল্যাটেস্ট যেটা চলতেছে, তাও আবার সিসি ভার্সনে কি 17, 18, 19, 20, 21 প্রতি বছর আপডেট হইতেছে। বর্তমানে 23 চলতেছে, এর আগে 22 আসছে, 21, 20, এটা হলো 20-এর। তো যাদের পিসি কনফিগারেশন একটু লো, এখন আমরা যারা হয়তো শিখতেছি বা শেখার জন্য ট্রাই করি, হ্যাঁ, শুরুর দিকে কিন্তু আমাদের ভালো কনফিগারেশন থাকে না, না থাকাটাই স্বাভাবিক। হয়তো অনেকে ল্যাপটপ নিউ অ্যারেঞ্জ করে অথবা সেকেন্ড হ্যান্ড অ্যারেঞ্জ করে। এখন শুরুতেই কিন্তু কারো বাজেট 60, 70, 80 বা 100K উপরে থাকে না এই বাজেটটা। তুমি যে ভালো একটা কনফিগারেশন নেবা, যেটা সিসি ভার্সনের জন্য রিকোয়ারমেন্ট থাকে একটু হাই কনফিগারেশন, যেমন মিনিমাম 8 GB র্যাম। এখন অনেকের এই আমার সাথে কয়েকটা আমাদের সাথে নক করছে ওদের 2 GB র্যাম, অনেকে হয়তো 8, 12, 16 এরকমও আছে, বাট সেটা কি অ্যাভারেজ করলে দেখা যায় অনেকেই ওই 4 GB র্যাম দিয়ে শুরু করে। তো সেক্ষেত্রে কি হয়, এই সিসি ভার্সনটা তুমি কাজ করলে হ্যাং করবে। যখন একটা বড় ফাইল তুমি কাজ করবা, 2 GB হয়ে যাবে। এখন র্যাম যদি 2 GB হয়, 4 GB হয়, তখন কী করবে ওইটা, তোমার পুরো সিস্টেমটাকে হ্যাং করবে। আমরা হয়তো শুরু থেকে আমাদের মনে হবে না এটা তো স্মুথলি চলতেছে, বাট তুমি ওইটি ফাইলটা একটু বড় করো, একটু বড় ফাইল করো, দেখবা যে আলটিমেটলি ওই সমস্যা করবে। সেই হিসাবে কি CS6টা হলো লাইট ওয়েট, কাজ শেখার জন্য আদর্শ, মানে এরকম একটা ব্যাপার যেটাতে আমরা কাজ শিখতে পারি। সিসি ভার্সনে যেগুলো আপডেট আসে, এটা আমি যখন কাজ শিখলাম তখন কিন্তু আমি বুঝবো যে না আসলে আমার এটা নিয়ে আমি কত দূর চিন্তা করতেছি। তুমি চাইলে তখন মনে করো 120 GB একটা যেমন করে SSD লাগাইতে পারবা, র্যাম 8 থেকে 16 করতে পারবা, অথবা 4 থেকে 8 করতে পারবা। হ্যাঁ, অথবা তোমার মনে হলে যে না ডিভাইসটি তুমি আপডেট করবা, সেটা পারবা। বাট বিগিনিং পর্যায়ে তো আর আমরা এটা আসলে করতে পারি না, ডিফাইন করতে পারি না যে না আমার এটা এখনই আপডেট করা উচিত বা আমি ইনভেস্ট এখন করবো কি না, ঠিক না? তো এটা হলো এই জন্য হলো হ্যাঁ, বুঝছি। CS6টা আমরা দেখবো বা দেখাবো, সাথে যেসব জায়গায় এটার আপডেট আছে বা একটু ফ্যাসিলিটি আছে সিসি ভার্সনে, ওইটা আমরা দেখে নেব। এরকম যাদের সিস্টেম ভালো আছে তারা চাইলে দুইটাই সমন্বয় করতে পারবো, বা আমার কাছে কিন্তু দুইটাই ইনস্টল করা থাকে। হ্যাঁ, এটার এই পাশাপাশি মনে করি এটা রেখে দিই, ফটোশপ 2টা ভার্সন, সিসি ভার্সন, সিসি ভার্সন দুইটারই C6। কি অপশনগুলো একই? বুঝে নেই। বললাম দুইটারই অপশনগুলো কি একই? না না, একই না, কিছু না না, একই না কি। সিসি ভার্সন মানে 90% সেম, 90%এরও বেশি বলা যায় সেম। যেমন একটু লেআউটটা আমরা দেখি, দেখো টুলবারের চেহারাটা, হ্যাঁ, আর সিসি ভার্সনের টুলবারের চেহারাটা একটু দেখে আসি। এখন দুইটা দেখাইলে আবার অনেকের জন্য কমপ্লেক্স হয়ে যেতে পারে, সেই হিসাবে একটা নিয়ে আগানো ভালো। তাও একটু শুরুতে ইন্টারফেসটা একটু দেখাই নিলাম, যে যারা সিসি ভার্সন নিয়ে ট্রাই করবা, হ্যাঁ, ম্যাক্সিমামগুলোই সেম, ক্ষেত্র বিশেষে একটু চেঞ্জ থাকে। যেমন একটু যদি প্র্যাকটিক্যালি দেখি, যেমন রেক্ট্যাঙ্গেল টুলগুলো, এটা হলো সিসি ভার্সন। আমি CS6-এ করলে কি হয়, রেক্ট্যাঙ্গেল টুলই নিলাম। এখন এটাতে কি হয়, কর্নারগুলো রাউন্ডেড করার একটা অপশন নাই, যেটা সিসি ভার্সনে অ্যাড করছে 2020-19-এর দিকে আইসা এটা অ্যাড করছে। এখন কি আমাকে যেমন একটা কর্নার যদি আমি রাউন্ড করতে চাই, ড্র্যাগ করলে হয়ে যায়। এই ভার্সন মানে এরকম আর কি, ছোটোখাটো কিছু বিষয় থাকে। অথবা এটা আমি পুরোটা সিলেক্ট করলে এখান থেকে আমি রেডিয়াসটা বাড়াই নিতে পারি, এজগুলোকে স্মুথ করতে পারি, যেটা CS6 হয়তো ছিল না। বাট এটা থাক বা না থাক, এখন ছিল না, বাট আমরা কাজটা কীভাবে করতে পারতাম, আমি হয়তো CS6-এ মনে করো ওই অপশনটা নাই, বাট আমার একটা টুলে আছে আলাদা, যেটা হলো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এখন মনে করো আমার রাউন্ডেড দরকার, আমি কি করব, ওই দেখো, হ্যাঁ, মানে বুঝছো বিষয়টা, একটা হলো আমার আলাদা একটা টুলই আছে এখানে, যেটা দিয়ে আমি ওই ফ্যাসিলিটিটা সেম ফ্যাসিলিটি ভোগ করতে পারবো। আর এখানে হলো এটার সাথে একটা দিয়ে রাখছে, আমি চাইলে এটাকে এরকম, এটা হলো আপডেট। বুঝতে পারছি, আমরা কিন্তু এটা হ্যাঁ, দিয়েও clear। সব কাজ করতে পারবা, বাট ওইটায় কিছু ফ্যাসিলিটি বা কিছু বিষয় অ্যাড করে দিচ্ছে এই। এই আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, যাক আমরা যে ক্যানভাসটা নিলাম সেটা ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিই। এখন আমরা তো ইন্টারফেস যেটা আমরা ক্যানভাস নেওয়ার আগেরটা দেখলাম, হ্যাঁ, এখন আমরা হলো যে আমাদের তো কাজ করতে হবে, আমাদের ক্যানভাস বা একটা ডকুমেন্ট উইন্ডো লাগবে যেখানে আমরা কাজ করব বা ডিজাইন করব। সেটার জন্য আমাদের একটা নতুন ডকুমেন্ট উইন্ডো লাগবে। এই নতুন
যখন একটা ক্যানভাস বা আর্টবোর্ড নেব সেটা আমরা মূলত নেব হলো ফাইল থেকে। এখন ফাইলে কি আছে আমি এটার উপর ক্লিক করি। ফাইলে গেলেই আমাদের দেখাইতেছে ফার্স্টে নিউ ফরম টেমপ্লেট, ওপেন রিসেন্ট ফাইলস, ব্রাউজ ইন ব্রেজ, এমনকি নিচেরগুলো হাইট দেখাইতেছে এখন। কারণ কি এগুলো কাজ করবে যখন আমার একটা ক্যানভাস ওপেন থাকবে, মানে আর্টবোর্ড ওপেন থাকবে, তখন এই সেভ অ্যাজ কপি, সেভ অ্যাজ টেমপ্লেট, সেভ ফর ওয়েব, এই জাতীয় বিষয়গুলো, এই যে অপশনগুলো সেগুলো কাজ করবে। এখন আমার যেহেতু একটা নতুন আর্টবোর্ড বা ক্যানভাস লাগবে যেখানে আমি ডিজাইনটা করব, সেটা নিব। সেটার জন্য আমার কী করতে হবে, সব সময় ফাইল থেকে নিউর উপরে ক্লিক করলে আমার যে ক্যানভাসটা যেই সাইজটা নেব, যেই সাইজ নিয়ে আমি কাজ করব, সেই অপশনটা আসবে। এখন এই কাজটাই আমরা যে ফাইল থেকে নিউ ক্লিক করলাম, এই কাজটাই এই ফাইলের উপরে গেলে নিউর পাশে এখানে একটা শর্টকাট দেখায়। যেমন তুমি যদি যেমন আমি এখানে গেলাম না, ফাইল থেকে নিউতে গেলাম না, বাট আমি একটা নতুন আর্টবোর্ড নেব। আমার মাউসের কার্সর কিন্তু এখানে নেই, মাঝখানে রাখি। দেখো Ctrl+N, সেম পপ আপটা আসছে। এই যে একটা পেজ আসলো আমাদের সাইজের জন্য নিউ ডকুমেন্ট। দেখো আবার খেয়াল করো, আমার মাউসের কার্সরটা কিন্তু মানে মিডলে। আমি ফাইল থেকে নিউতে গিয়ে যেই এটা নিতে পারতাম আর্টবোর্ডটা, এখন আমি নিব কিসে, এখানে যে শর্টকাটটা বলছে Ctrl+N। এখন এই শর্টকাটগুলো কি আমাদের শুরুতেই মুখস্থ হয়ে যাবে? না, এটা তোমার আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা হবে। হ্যাঁ, যে একদিনে আমি সব মুখস্থ করে ফেলবো, বিষয়টা এরকম কোনো জরুরতই নাই, আমাদের দরকারও নেই। এটা আমরা কাজ করতে করতে হয়ে যাবে এটা। তো আমরা নতুন একটা আর্টবোর্ড নেওয়ার জন্য যেটা করতে পারি, ফাইল থেকে নিউ অথবা Ctrl+N নিলাম। নতুন একটা ডকুমেন্ট নেওয়ার জন্য আমাদের সেটা দিতে বললো যে আমরা মূলত রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে। এখন নিউ ডকুমেন্ট, ফার্স্টে আসছে নেম। এখন আমি এখানে অটোমেটিক আসছে কি আনটাইটেলড, মানে এটার কোনো নাম এখনও দেওয়া হয় নাই। হ্যাঁ, তো আমি যদি চাই এটাকে নামকরণ করে নেব। এখন আমি যদি মনে করি একটা বিজনেস কার্ড ডিজাইন করি, হ্যাঁ, বিজনেস কার্ড ডিজাইন মনে করি, এটা আমি জানি যে আমি যে প্রজেক্টটা এখন করবো সেটা হলো বিজনেস কার্ড ডিজাইনের জন্য, আমি নাম দিতে পারবো। অথবা আনটাইটেল থাকলো, আমি যখন এটা নেক্সটে কাজ করার পরে সেভ করবো তখন দিতে পারবো। গেল অপশন, আমি চাইলে আগে দিতে পারবো অথবা পরবর্তীতে দেবো। দেন হলো প্রোফাইল। এখন প্রোফাইলের উপরে যখন ক্লিক করলাম, কিছু অপশন দিচ্ছে আমাকে। যেমন ফার্স্ট হলো প্রিন্ট, ওয়েব, ডিভাইসেস, ফিল্ম, ভিডিও অ্যান্ড ফিল্ম, বেসিক RGB, ফ্ল্যাশ বিল্ডার। আমরা সাধারণত প্রিন্ট আর ওয়েব নিয়ে কাজ করা হয়। তুমি হয় ডিজাইনটা প্রিন্ট হবে অথবা তুমি শুধু ওয়েবের জন্য ইউজ করবে। ওয়েব মানে হলো কি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেগুলো ওয়েবসাইট অথবা সেটা ফেসবুক হোক, যে কোনো ওয়েবসাইটের জন্যই হোক, ডিজিটালি প্রিন্ট হবে ওয়েব। যদি আমি প্রিন্ট করি, আমি এখান থেকে চাইলে প্রিন্ট দিয়ে নিতে পারি। আবার প্রিন্টের জায়গায় যদি ভিডিও একটা অপশন আছে, ওইটা কি এর জন্য আসলে? এখানে ভিডিও অ্যান্ড ফিল্মই আছে, কিন্তু ভিডিওর জন্য আদর্শ ফটোশপ ইলাস্ট্রেটর না। হ্যাঁ, এটা অ্যানিমেশন বা হালকা পাতলা কিছু করা যায়, কিন্তু এগুলোর জন্য আদর্শ এটা না, কারণ এর থেকে অনেক বেটার অল্টারনেটিভ সফটওয়্যার বা আছে। মানে এটা দিয়ে ওই ভিডিও এডিটিং এ কিছু কাজ করা যায় এরকম? রাইট। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা মূলত প্রিন্টার ওয়েবের জন্যই এই সফটওয়্যারগুলো ইউজ করি। তো এখানে আমি যদি প্রিন্ট করি, যে আমি যদি মনে করি ডিজাইনটা ইন ফিউচারে প্রিন্ট হবে, হ্যাঁ, বা প্রিন্ট পারপাস, তখন আমি এখান থেকে প্রিন্ট সিলেক্ট করে দিতে পারি। আর যদি ওয়েবের জন্য হয়, ওয়েবটা সিলেক্ট করে দিতে পারি। অথবা যদি সিলেক্ট না থাকে, হ্যাঁ, আমার যে কোনো একটা শুরুতে যেমন ছিল এমন থাকলো। এরপরে কি আছে, মিউট রাখি একটু, নাম্বার অফ আর্টবোর্ডস। হ্যাঁ, কিছু বলবা? এখানে একটু বলবো, এখানে তোমার আরেকটা আছে বেসিক RGB, এটা কিসের কাজের জন্য বেসিক RGB? আপাতত যেটা থাকে সেটা দেখো, এগুলো তো পরে। আমি প্রিন্ট আর ওয়েব দেখে এই দুইটা ক্লিয়ার হও, এগুলো লাগবেই না। মনে করো আছে এইগুলোর জন্য এটা ইউজই হয় না, ঠিক আছে? এই দুইটা নাম হইছে, যদি আগে ওইটা নিয়ে কথা বলতে যাই তাইলে তো মেন জিনিসটা হারিয়ে ফেলবো। আচ্ছা, আমাদের কাজ হলো প্রিন্ট আর ওয়েব, এই দুইটাই আমাদের কাজ করতে। হ্যাঁ, রাইট, প্রিন্ট আর ওয়েবের জন্য। হ্যাঁ, তো আমি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। এরপরে কি আসলো, নাম্বার অফ আর্টবোর্ড। এখন আর্টবোর্ড মূলত কি, আমরা যেই জায়গায় মূলত ডিজাইনটা করব, আবার নিয়ে দেখাই যে আমরা, আচ্ছা যা আছে এটা নিয়ে একটু ওকে দিলাম। দেখো এই যে যেই জায়গাটা আসলো, আমি যদি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল মেবি এটা সাইজ নিয়েছিলাম, তো
এটা হলো আমাদের আর্টবোর্ড। এখন একই ওই যে যেটা আমরা ওই দিন লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম, ফটোশপে কি একের অধিক আর্টবোর্ড একসাথে নেওয়ার সুযোগ নেই, ক্যানভাস একসাথে নেওয়া যাবে না। ফটোশপে একটা নেওয়া যায়, ইলাস্ট্রেটরে মাল্টিপল। তো এটা হলো তো মূলত আর্টবোর্ড। এখন আমি কয়টা আর্টবোর্ড চাই সেটার উপর ডিপেন্ড করবে যে ফার্স্টের নাম, এরপর আমি সিলেক্ট করলাম প্রিন্ট, এরপর আমি যদি এটা মনে করি বিজনেস কার্ডের জন্য করি, তখন বিজনেস কার্ডে 2টা আর্টবোর্ড লাগবে আমার। তো আমি এখান থেকে 2, অথবা যদি আমার 10টা লাগে 10টা, 20টা লাগলে 20টা, 50টা লাগলে 50টা। এখন যখন একটা থাকবে তখন এই বিষয়গুলো হাইড থাকে, ক্লিকেবল থাকে না। যদি 2টা করি দেখাইতেছে কিছু অপশন। এখন এটা হলো মূলত কি যে 2টা আর্টবোর্ড আসবে, সেটা কি ডানে থেকে বামে যাবে, আবার নিচের দিকে আসবে এরকম, হ্যাঁ, নাকি বাম থেকে ডানেই যাবে শুধু, বা উপর থেকে নিচে আসবে, এটা। এরপর কি আছে, 2টার মাঝে কতটুকু স্পেসিং হবে, যেমন 20 পিটি। 20 পিটি হলো কি আমাদের 2টা আর্টবোর্ড যে আমরা নেব, 2টা আর্টবোর্ডের মধ্যে কতটুকু জায়গা লাগবে আমার, কতটুকু জায়গা আমি দেব, 2টার মাঝের স্পেসিংটা, এটা হলো এই জায়গাটা। এরপর কি আছে কলাম। আমি যদি একের অধিক মাল্টিপল নেই, আর্টবোর্ড নেই, সেই আর্টবোর্ডটা মূলত কয়টা কলামে, এটা কমপ্লেক্স হয়ে গেল, শুরুতে মাথা করার কিছু নেই, এটা আমরা একটু পরে ক্লিয়ার হয়ে যাব যে এটা হলো মতো কি আমার ওই আর্টবোর্ডগুলো কয়টা কলামে দেখাবে সেটা। এরপরে কি আছে সাইজ। এখন সাইজের এদিকে যখন ক্লিক করলাম দেখা যাচ্ছে লেটার সাইজ, লিগাল সাইজ, ট্যাবলয়েড, এরপর A4, A3, B4, B5, B4, এগুলো হলো প্রিসেট করা। আমি চাইলে এখান থেকে লেটার সাইজ নিতে পারি, লিগার সাইজ নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। এরপরে কি আছে উইথ আর হাইট। উইথ, হাইট। অ্যান্ড উইথ কি প্রস্থ, আমি যে ডিজাইনটা করবো সেটার প্রস্থটা কত হবে, হাইটটা হলো যেটার উচ্চতাটা কত হবে। এখন এই 2টা কাজ করবে মূলত কি প্যারামিটার নিয়ে, সেটা কি ইঞ্চিতে, মিলিমিটারে, পিক্সেলে, হ্যাঁ। তো এটা হলো ইউনিটস যে অপশনটা, সেটা হলো প্যারামিটার। প্যারামিটার মানে কি তুমি যে একটা সাইজ নেবা, সাইজটা মূলত কোন প্যারামিটার নিয়ে কাজ করবে, সেটা কি ইঞ্চিতে আসবে, মিলিমিটারে, সেন্টিমিটার, নাকি পিক্সেলে। আমি যদি ইঞ্চিতে নেই, যে আমি যদি মনে করি ইঞ্চির সাইজ জানি যে একটা লিগাল সাইজ, একটা পেপারের সাইজ হলো 8.5 ইঞ্চি, উইথ হাইট হয় 14 ইঞ্চি। আবার যদি সেটাকে লেটারে নেই 8.5 ইঞ্চি, উইথ 11 ইঞ্চি হাইট। আবার যদি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড, হ্যাঁ, এই যে 8.5/11 এটা হলো স্ট্যান্ডার্ড, যেটা লেটার সাইজ, যেটা আচ্ছা লেটারের জন্য স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড, রাইট। তাই তো? হ্যাঁ, এখান থেকে আমরা যে কোনোটা সিলেক্ট করতে পারি। এখন যদি সেটা A4 সাইজের পেপার হয় সেটার জন্য আবার 8.27, 11.69 অটোমেটিক চলে আসবে, হ্যাঁ। আর আচ্ছা বন্ধু, এটা এখানে মানে যে কোনো সাইজ সিলেক্ট করলে এটা অটো এসে পড়বে, আমাদের কোনো কিছু পুট করা লাগবে না, রাইট? হ্যাঁ, প্রিসেট যেগুলো দেওয়া আছে এগুলো তুমি যে কোনো একটা নিতে পারবে। এখন মনে করো তুমি 8.27 আছে না, এটা মানে অটো যেটা আসছে। এখন দেখো 8.27-এর জায়গায় আমি করলাম কি 8.29 করলাম, 11.69-এর জায়গায় আমি কী করলাম 11.68 করলাম। দেন আমার সাইজটা কি বলতেছে কাস্টম হয়ে গেছে। দ্যাট মিন্স কি তুমি চাইলে এটাকে 8 ইঞ্চি না, মনে করো তোমার একটা ডিজাইন লাগবে 6 ইঞ্চি, উইথ হবে, হাইট হবে মনে করো 12 ইঞ্চি, তুমি চাইলেই এটাকে কাস্টম সাইজ নিতে পারবা। দেখো এখন কিন্তু কাস্টম শো করতেছে। বাট তুমি চাইলে যে আমার মনে করো আমি লেটার সাইজ লাগবে অথবা A4 সাইজ লাগবে, তুমি চাইলে এখান থেকে অটো সেটাকে সিলেক্ট করতে পারবা। এমনকি তুমি যদি মনে করো যে পিক্সেলে নেবা, হ্যাঁ, পিক্সেলে তখন এই সাইজটা কি পিক্সেলে কনভার্ট হয়ে যায়। এখন পিক্সেলে আমি কী করবো, মনে করো 1200 পিক্সেল, আর হইলো ওই হাইট হবে মনে করো 1000 পিক্সেল অথবা 800 পিক্সেল, যা নেই আমি আমার ইচ্ছে মতো এরকম। এরপরে কি আছে, পাশে একটাই আছে যেটা হলো ওরিয়েন্টেশন। এখন ওরিয়েন্টেশন বোঝানোর জন্য মনে করো A4 সাইজ অথবা লেটার সাইজ আবার গেলাম, এখান থেকে ইঞ্চিটা বুঝতে সুবিধা যেহেতু আমাদের ইঞ্চিটায় গেলাম। এখন উইথ হলো 11 ইঞ্চি, হাইট হইল 8.5 ইঞ্চি। এটার দেখো ওরিয়েন্টেশনটা তখন কী হয়েছে, ওই যে ভার্টিক্যাল আর হইলো ল্যান্ডস্কেপ আর হইলো ইসের যে মোডটা, ইয়াটা চেঞ্জ হয়েছে, আইকনটা চেঞ্জ। দেখো এখানে যখন আমি চেঞ্জ করতেছি তখন সাইজটা কিন্তু কি উইথটা হাইট হয়ে যাবে, হাইটটা উইথ হয়ে যাবে। এইভাবে করলে কি উইথটা বেশি হবে, উইথ হবে 11, হাইট হবে 8.5। আবার যদি এটাকে হ্যাঁ, এটা হলো জাস্ট ওইটার মোডটা। তুমি চাইলে পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ, হ্যাঁ, পোর্ট্রেট আর হলো ল্যান্ডস্কেপ যে মোডটা, দুইটা যে কোনো একটা মোডে তুমি সিলেক্ট করতে পারবা। এরপরে যেটা আছে ব্লেড। এখন ব্লেডটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, জাস্ট
আপাতত একটু ক্লিয়ার করি এটা। এই ব্লেড এরিয়াটা হলো মূলত তুমি যে ডিজাইনটা করবা, ডিজাইনটা যখন প্রিন্ট হাউসে প্রিন্ট হবে, প্রিন্ট হইলে কি প্রিন্টের পরে এটা কিন্তু কাটিংয়ের বিষয় থাকে, মানে এটা কিন্তু কাটিংয়ে যায়, সেখান থেকে কাটিং হইয়া দেন তোমার অরিজিনাল যে ডিজাইনটা সেটা তোমার হাতে আসে। তো ওই কাটিংয়ের সময় এখন আমার যদি মূল ডিজাইনটাই আমি ডিজাইন করি, হ্যাঁ, তখন কিন্তু ওইটা কাটিংয়ের জায়গাটা আমার থাকে না। তখন কি হয়, আমার মূল যে ডিজাইনটা সেটা ইন কেস সেখান থেকে কোনো একটা গুরুত্বপূর্ণ কোনো একটা কিছু মিস হইতে পারে, কাটিংয়ে কাট হয়ে যাইতে পারে, সেই কারণে আমাদের এক্সট্রা একটু জায়গা দিয়ে দিতে হয়, যেটার পরিমাণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই 0.125। আমি জাস্ট মাউসের কার্সর এইটা কী বলো এটাকে, মানে স্ক্রোল যেটা এটা বা রিলটা বা চাকাটা উপরের দিক নিলেই 0.125, অথবা আমি চাইলে এটাকে এমনিতেও 0.125 দিয়ে নিতে পারি। এখন দিলাম একটা, চারটাই হয়ে গেল, টপ বটম লেফট রাইট, মানে একটা ডিজাইনের চারপাশে সে অটোমেটিক 0.125 দিয়ে নিয়ে নিল। কীভাবে নিল, এখানে এই যে একটাই আছে লিঙ্ক করা, মেক অল সেটিংস দ্য সেম। এখন যদি মনে করো এটাকে আনলিঙ্ক করা থাকে, এখন আমি যদি একটাকে চেঞ্জ করি, যে মনে করো টপে ব্লেড নিব 0.2, বাকিগুলো কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু এই 0.2 থাকাকালীন আমি যদি এটাকে লিঙ্ক করি সবগুলো 0.2 হয়ে গেল। গট ইট? এটা হলো ব্লিড এরিয়া। জাস্ট আমাদের যেসব ডিজাইনে ব্লিড লাগবে আমরা চাইলে আগে থেকে এটা সেট করে দিতে পারবো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন ফাইলগুলো ছোটো থাকে মানে ডিজাইনটা ছোটো সাইজের, যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে 0.125 নিলে অ্যানাফ, তোমার ফ্লায়ার বুশিয়ার হবে 0.125 নিলে অ্যানাফ। কিন্তু যখন এটা রোল আপ ব্যানার হয়, যেমন 5 ফিট বাই 7 ফিট হয়, তখন কিন্তু আমরা 1 ইঞ্চি ধরে নিই, চারপাশে বামে 1, ডানে 1, উপরে 1, নিচে 1, যেমন রোল আপ ব্যানার 5 ফিট বাই 7 ফিট, সেটার ক্ষেত্রে এরকম। আবার যখন আমরা বিজনেস কার্ড করি 0.125, মানে একটা কি 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ, এটা আমরা চারপাশে দিয়ে নিলে ওইটা কাটিংয়ে ওটা চলে যায়, আমার মূল ডিজাইনটা আমার অক্ষত থাকে, লস হয় না কোনো। এরপরে অ্যাডভান্স একটা মোড থাকে, অনেকের এরকম থাকতে পারে, আর ওটা ডাইনের দিকে থাকলে অ্যাডভান্স অপশনগুলো দেখাবে না, কিন্তু এটাকে যদি আমি ক্লিক করি দেন কিছু অপশন আসলো, একটা হলো কালার মোড। এখন কালার মোডের উপরে ক্লিক করলাম, CMYK আর হলো RGB। তো CMYK মোডটা মূলত কী নিয়ে কাজ করে, আমরা যখনই কোনো একটা ডিজাইন প্রিন্টের পারপাসে করব, প্রিন্টের পারপাসে, তখন আমরা এইটা ইউজ করব CMYK। আর যদি সেটাকে ডিজিটালি বা ওয়েবের জন্য করা হয় RGB। ঠিক আছে, এই কালার নিয়ে আমাদের ক্লাস আছে ডিটেলসে। জাস্ট এখন যেটা জানি যে আমরা যদি সেটাকে প্রিন্ট পারপাস করি তখন কি হবে CMYK, যদি সেটা ডিজিটাল মিডিয়ার জন্য করা হয় মানে RGB, সেটা ফটোশপ হোক ইলাস্ট্রেটর হোক যাই হোক, হ্যাঁ RGB। আর প্রিন্টের জন্য হলে এখন যেহেতু বিজনেস কার্ডের আমরা যেটা বললাম, যেমন বিজনেস কার্ডের একটা সাইজ নিয়ে নিই, এখন বিজনেস কার্ডের সাইজ হয় কি ইঞ্চিতে যদি নেই 3.5 ইঞ্চি, হাইট হয় হলো 2 ইঞ্চি, এটা হলো বিজনেস কার্ডের ইন্টারন্যাশনাল সাইজ। এখন বিজনেস কার্ডের জন্য 2টা আর্টবোর্ড নিলাম, এটা নিলাম, ব্লেড নিলাম, যেহেতু বিজনেস কার্ড প্রিন্ট হয় বা আমি প্রিন্ট করব CMYK নিলাম। এরপরে কি আছে রাস্টার ইফেক্টস, বা এটাকে মূলত রেজুলেশন বা DPI PPI, ডট পার ইঞ্চি, পিক্সেল পার ইঞ্চি, হ্যাঁ এই জাতীয় বিষয়গুলো। একটা যেমন আমরা যখন ফোন ক্যামেরায় ছবি তুলি, রেজুলেশন একটা কথা বলি না, এটা রেজুলেশন ভালো হয়েছে, এটা রেজুলেশন খারাপ, বা অথবা ক্যামেরাতে তুলছে অথবা আমরা ওয়েব থেকে ডাউনলোড করছি রেজুলেশন ভালো না, তখন আমরা সেটাকে ডিফাইন করি কীভাবে, রেজুলেশন দিয়া। এখন রেজুলেশন ভালো খারাপ এটা ডিপেন্ড করে এই যে PPI বা DPI, হ্যাঁ, যে পয়েন্ট পার ইঞ্চি অথবা ডট পার ইঞ্চি। একটা ওই যে আমরা ওই দিন মনে হয় লাস্ট ক্লাসে এরকম এই পিক্সেলগুলো দেখছিলাম না, একটা জুম করার পরে, হ্যাঁ, মানে প্রতি ইঞ্চিতে কতটা পয়েন্ট হবে অথবা কতটা ডট হবে। ইমেজগুলো যেহেতু পিক্সেলেরই সমষ্টি, ওই এমনকি রেজুলেশনটা ওই পয়েন্ট বা পিক্সেলের উপরে কিন্তু ডিপেন্ড করে। তোমার 1 ইঞ্চির মধ্যে যদি তুমি যদি 300 পিক্সেল দাও, তখন সেটা জুম করলে যতটা ভালো দেখাবে। তুমি যদি সেখানে 72টা পিক্সেল দাও, সেটা কিন্তু অল্প জুম করলে কি পিক্সেলগুলো বোঝা যাবে। তো এটা মূলত হলো সেটা। তো এখন আমরা যেহেতু প্রিন্টের পারপাস আমরা চাই কোয়ালিটি সুন্দর হবে, হ্যাঁ, যেহেতু প্রিন্ট হবে, তো এক্ষেত্রে হলো অলওয়েজ 300 PPI, মানে পয়েন্ট পার ইঞ্চি, 1 ইঞ্চি জায়গার মধ্যে 300টা ডট বা পিক্সেল হবে। আরেকটা হলো 72টা। এখন যখন আমাদের ডিজাইনটা RGB মোড বা ওয়েবের জন্য করা হয়, তখন RGB মোডের জন্য 72 PPI ইজ ফাইন।
বাট যখনই সেটা সিএমওয়াইকে মোডে যাবে, হ্যাঁ, মানে ইন ফিউচারে সেটা প্রিন্ট হবে অলওয়েজ প্রেফার হাই রেজলিউশন বা 300 পিপিআই। ক্লিয়ার? ক্লিয়ার। এরপরে প্রিভিউ মোড, এখান থেকে ডিবেল মানে সাধারণত ডিফল্ট থাকে আর আমাদের কিছু ধরা লাগে না। এটা হলো মোটামুটি আমাদের কোনো একটা ডিজাইন শুরু করার জন্য, কোনো একটা প্রজেক্ট শুরু করার জন্য আমরা যে ক্যানভাস বা আর্টবোর্ড নেই সেটার জন্য। এখন আর্টবোর্ড যদি চাইলে আমি একটা নিতে পারতাম, এখন যেহেতু বিজনেস কার্ড আমি বললাম যে বিজনেস কার্ডের সাইজ যেহেতু নিছি, আমি কি বললাম 2টা আর্টবোর্ড নিলাম, ওকে দিলাম। দেখো এবার এখন কি দেখতে পাইতেছি, আমার দুইটা ক্যানভাস। 2টা ক্যানভাস বা দুইটা 2টা আর্টবোর্ড canvas। চলে আসছে। এখন এখানে যেটা এই যে সাদা অংশটা, এটা হলো মূলত কি আমাদের ডিজাইন করার জন্য, আমাদের যে মূল ডিজাইনটা করব সেটা হলো এই সাদা অংশে। আর যেহেতু আমাদের বিজনেস কার্ডটা প্রিন্ট হবে, প্রিন্টের ক্ষেত্রে আমাদের ব্লিড এরিয়া লাগবে। এই যে রেড এরিয়াটা সহজে এটা দেখাইতেছে, এটা হলো ওই ব্লিড 0.125 যে নিয়েছিলাম সেটা। এই সেম বিষয়টা যদি সিসি ভার্সনে দেখতে যাই, এখানে ক্রিয়েট নিউ অথবা ফাইল থেকে নিউ অথবা ওই শর্টকাট Ctrl+N, দেখো এই যেখানে কিন্তু আসছে আমাদের সেম একটা কি একটা পেজ ওপেন হইল। এখন এখানে কি আছে কিছু রিসেন্ট, আমার লাস্ট যে ডিজাইনগুলো আমরা করতাম সেই হিসাবে কিছু রিসেন্ট ফাইলের সাইজ দেখাবে। আমার যদি কোনো সাইজ সেভ করা থাকে টেমপ্লেট হিসাবে সেটা দেখাবে। এরপরে এখানে 3টা ভার্সন বা 3টা দিয়ে রাখছে মোবাইলের জন্য, যেমন আইফোনের জন্য করলে iPhone 8, iPhone Pro এমন কিছু প্রিসেট দিয়ে রাখছে। ওয়েবের জন্য করলে হ্যাঁ এগুলো প্রিসেট। এমনকি যদি প্রিন্টের জন্য করি, দেখো ওই যেটা আমরা সিসি ভার্সনে কিন্তু দেখলাম, লেটার সাইজ, A4 সাইজ, লিগাল, ট্যাব ফোল্ড, B4, B5, হ্যাঁ, A3, এগুলো কিন্তু প্রিসেট করা। এখানেও ওই অপশনগুলো আছে। হ্যাঁ, তো আমরা মূলত কি করব, এমনকি এই যে প্রিসেটগুলো যদি আমরা ইউজ না করি, হ্যাঁ, যেখান থেকে মনে করো প্রিন্ট করব, দেখো যখন আমি প্রিন্ট পারপাসে ডিজাইন করব, যেমন ওই যে CSS ভার্সনে যেটা দেখলাম সেম কাজটাই যদি আমরা সিসি ভার্সনে করতে আসতাম, এখানে কি করতাম প্রিন্টের জন্য আসতাম, যেহেতু বিজনেস কার্ড এখানে কোনোটাই কিন্তু 3.5/2 ইঞ্চি নাই। তার মানে কি এটা আমার কাস্টম দিতে হবে। যখনই কাস্টম দিব আমি চাইলে আগে নাম দিতে পারি, এই যে যেটা নাম, আমি চাইলে বিজনেস কার্ড ডিজাইন একটা প্রজেক্ট আগে নামকরণ করতে পারি অথবা পরবর্তীতে নামকরণ করতে পারি। উইথ সেম বিষয়টা ওই যে যেটা আমাদের ওখানে ছিল উইথের পিটি, এখন আমি যদি পয়েন্টে না নিয়ে আমি ইঞ্চিতে নেই, যেমন ওই কাজটাই যদি এখানে করি, আমার কি 3.5 ইঞ্চি লাগবে বিজনেস কার্ডের জন্য। এটা হলো উইথ, হাইট কত 2, এখন এটা তো আমি ইঞ্চিতে নিচ্ছি না, এখানে কিন্তু সেম ওই যে ওরিয়েন্টেশনটা কোন মুডে নেব, ল্যান্ডস্কেপে হ্যাঁ এটা নিলাম। এরপরে আর্টবোর্ড কটা লাগবে, 2টা। দুইটা। এই বিলিট টপ বটম লেফট রাইট কত 0.125, জাস্ট একটু উপরের দিকে একবার নিলে হয়ে যায়, অথবা আমি চাইলে ম্যানুয়ালি সেট করতে পারি। এই যে লিঙ্ক, দেখো অ্যাডভান্স অপশন ক্লিক করলাম, সিএমওয়াইকে সেম কি ক্রিয়েট সেম কি সেম হয়েছে। এটা কিন্তু CS6, এটা কিন্তু সিসি ভার্সনে। এখন আমার কথা হলো আমি যখন আর কাজ জানবো, এটা মানে ফার্স্টের দিন কেন দেখাইতেছি যাতে তোমরা অনেকে কনফিউজ না হয়ে যাও যে আমরা CS6 দিয়ে শিখবো তো সিসি ভার্সন কেমনে কী করবো, ব্যাপারটা এরকম না। আলটিমেটলি হলো আমি এই যে আর্টবোর্ড পেয়ে গেছি, এখন ডিজাইনের জন্য যা লাগবে আমার এখানে আছে। হ্যাঁ, তুমি এই সিসি ভার্সনে যা পাইবা এখানে কিছু পাইবা, কিছু ফিচার হয়তো অ্যাড করা, কিছু অ্যাড আছে, কিছু বাড়তি আছে, সেটা তুমি CS6 দিয়ে যখন শিখবা ওইটা তুমি নিজেও পারবা, তখন নিজেও বুঝবা, অবভিয়াসলি সব কিছু তখন ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, কারণ আমরা তো এখন তো নিউ, তো সেই হিসাবে আমি যখন আর্টবোর্ডটা পাইলাম, এখন দেখো আমার যখন এইটা ছিল না তখন কিন্তু এই বিষয়গুলো কাজ করে নাই। তখন এখানে যেমন এই প্যালেটগুলো, এটা হলো কালার প্যালেট, যেমন আমি যদি এখান থেকে একটা শেপ নেই, হ্যাঁ একটা শেপ নিলাম, এখন শেপের কালার কী হবে আমি এখান থেকে কালার প্যালেট থেকে নিতে পারতেছি। আবার মনে করো টেক্সট নেব, সেটা আমি এখান থেকে ওই উইন্ডো থেকে এই ক্যারেক্টার প্যানেল বা প্যালেট, সেখান থেকে আমি এটা নিতে পারবো। হ্যাঁ, তো এখানে আমি কোনটা কোনটা রাখবো আমার সুবিধা মতো আমি সেটাকে সাজাইতে পারবো, অথবা আমি এখান থেকে দেখে আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটা নিয়ে নিতে পারবো। ক্লিয়ার? আর্টবোর্ড নেওয়াটা ক্লিয়ার কিনা? মহসিন আবার একটু ক্লিয়ার করো, আমি আসলে একটু কনফিউজড। হ্যাঁ, আর্টবোর্ড নিয়ে এটা ক্লিয়ার বন্ধু। কনফিউজ কে? আমি কি নিয়ে কনফিউজ বলো?
আর কালার সিলেকশনের যে ব্যাপারটা আসতেছে এটা কোন রো থেকে আসতেছে কালার তো এটাই সিলেকশন আমি দেখাই নেই, আমি তোমার দেখালাম আর্টবোর্ড নেওয়া, ওইটা জাস্ট প্যালেট দেখাইলাম যে এরকম প্যালেট। তো আচ্ছা 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 আমি জাস্ট তোমরা ইনশিওর হবা কি যতটুকু দেখাইলাম, কালার কিন্তু আমি দেখাই নাই যে তুমি কালার কীভাবে নেবা, শেপ থেকে নেবা, এটা তো আমরা দেখিই নেই। আমরা জাস্ট দেখছি যেমন এটা আমরা বিজনেস কার্ডের জন্য নিলাম, এখন যদি একটা ফ্লাইট ডিজাইন করতাম, আবার নিউতে গেলাম অথবা শর্টকাট ইউজ করতাম Ctrl+N, সেখান থেকে আমরা কী করতাম, মনে করো ফ্লাইট ডিজাইনে সিঙ্গেল সাইড, মানে এক সাইডের জন্য একটা ফ্লাইট ডিজাইন করবো, আর্টবোর্ড একটা। হ্যাঁ, আমি চাইলে এবার নামকরণ আগে নিয়ে নিই, দেখো ফ্লায়ার ডিজাইন আগেই প্রজেক্টের নামকরণ করলাম। একটা আর্টবোর্ড লাগবে কোন সাইজের, হয় লিগ্যাল সাইজের অথবা A4 সাইজের, অথবা আমার যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট থাকে আমি চাইলে সেখানে বসায় নিতে পারবো। এখন আমি যদি লেটার সাইজ করি বা A4 সাইজ করি ইচ্ছা মতো, আমি কোন মোডে চাই সেটা। হ্যাঁ, এরপরে কি সেটা বিলিট রাখবো কি না, যদি প্রিন্ট হয় বিলিট রাখলাম। CMYকে 300 ফাইন। এই যে আমার একটা আর্টবোর্ড নিয়ে ফেললাম যেখানে আমি ডিজাইনটা করব। এখন এই যে আর্টবোর্ড নেওয়াটা ক্লিয়ার কিনা সেটা কনফার্ম হোক। হ্যাঁ এটা ক্লিয়ার, এইটাই তো ক্লিয়ার দরকার। আমি তো এটার সাথে সামঞ্জস্যশীল হয়তো কিছু, হ্যাঁ প্যালেট, যেমন প্যালেট বললাম, এখন প্যালেট বলা মানে কিন্তু প্যালেট নিয়ে বিস্তারিত বলা না এখন, ঠিক আছে? জাস্ট আমি আমরা তো এই ক্লাসে মনে করো ইন্টারফেস পর্যন্ত দেখছিলাম যে সফটওয়্যারটা দেখতে কেমন। আজকে দেখলাম কি আমি যে কাজ করব সেটার জন্য তো আমার একটা ক্যানভাস বা কাজের একটা জায়গা লাগবে, আর্টবোর্ড লাগবে। আমি আর্টবোর্ডটা নিতে পারলাম। এবার হলো আর্টবোর্ড, যে আমি আর্টবোর্ড নিলাম, সাদা একটা আর্টবোর্ড বা ব্ল্যাঙ্ক একটা আর্টবোর্ড। এখন এই আর্টবোর্ড আমি মূলত ডিজাইনটা করবো, সেটা কীভাবে, সেটার জন্য আমার কী লাগবে, এই টুলসের হেল্প লাগবে, প্লাস প্যালেট বা প্যানেলস থেকে আমার হেল্প নেওয়া লাগবে। এর পরের স্টেজের বা এখন আমরা শিখবো কোনটা, টুলসের কোনটার কী কাজ, এমনকি এখান থেকে আমি কোনটার হেল্প নেব। এখন আমি যখন টুল শিখতে যাব তখনই তোমার হেল্প লাগবে। যেমন মনে করো আমি যখন শেপ দেখাবো তখন কিন্তু শেপ নিলাম, এখন এটার কালারের অনেক কিছু অপশন আসবে। হ্যাঁ, এখান থেকে নিতে পারবো, আবার এখান থেকে চাইলে আরও মানে অনেক অপশন আসবে। সেটার সাথে সাথে কিন্তু এই প্যালেটগুলো আমরা পরিচিত হব। কিন্তু আপাতত কি যতটুকু দেখাইলাম, এখন কি আমরা নতুন একটা ক্যানভাস নিলাম। এরপরে মোস্ট ইউজড যেই টুলগুলো মানে হ্যাঁ টুলগুলো আমাদের প্রয়োজন হয়, তার মধ্যে এই যেই টুলটা আমরা এখন আছি, যেমন আমরা এখন টুল পরিচিতিতে যাই বা স্টার্ট করি, যে আমরা যে ডিজাইন করব সেই ডিজাইনগুলো আমরা টুলসের সমন্বয়ে, টুলসের হেল্প নিয়ে যেহেতু করব, তো টুলসের এই যে টুল বক্সের মধ্যে যে টুলসগুলো আছে, এখানে দুই ধরনের টুলেরই দেখবা। দুই ধরনের বলতে কিছু টুল দেখবা যেখানে ডান পাশে অ্যারোর মতো ছোট একটু অ্যারো আছে, ডান কর্নারের নিচে, হ্যাঁ রাইট সাইডের নিচে ছোট একটা অ্যারো আছে। এখন এটার মধ্যে অ্যারো নাই, এটাই নাই, এটাই নাই, এটাই আছে, এটাই আছে, এটাই আছে, এটাই, হ্যাঁ এটার মধ্যে নাই, এটাই আছে, এটাই আছে, এটাই নাই, এরকম। তো যেটার মধ্যে ছোট করে একটা অ্যারোর দেয়া থাকে, অ্যারোর উপর আমি যদি ক্লিক অ্যান্ড হোল্ড, এর মানে কি তুমি ক্লিক করে যদি ধরে রাখো অপশন আসবে, অপশন আসবে, অপশন আসবে। এখন যেটার মধ্যে অ্যারো নাই, ক্লিক করে ধরে রাখো, কিছুই আসতেছে না, জাস্ট বলতেছি কি সিলেকশন টুল। কি করতেছি, আমাদের যখন কোনো একটা টুলসের আইকনের ডান পাশে নিচে ছোট একটা অ্যারোর মতো থাকতেছে, এটা মূলত কি, যেমন আমাদের ফ্যামিলিতে অনেক মেম্বার নিয়ে আমাদের ফ্যামিলিটা তৈরি হয়, তো কিছু টুলস আছে তারা ফ্যামিলির মতো, মানে ফ্যামিলি মানে কি একের অধিক মেম্বার থাকে, হয়তো সিঙ্গেল হয়ে অবশ্যই ফ্যামিলি হইতে পারে যে তার আর কেউ নাই, সেটা হিসাব আলাদা। বাট সাধারণত আমরা কী মনে করি যে ফ্যামিলি কনসেপ্ট হইতে হইলে কী লাগে, কয়েকজন মেম্বার থাকে, বাবা মা, ভাই বোন বা দাদা দাদি বা কাছের যারা, এদের নিয়ে কী হয় ফ্যামিলিটা হয়। তো যেসব টুলসের ক্ষেত্রে এরকম অ্যারো থাকবে, ওইটার উপরে ক্লিক অ্যান্ড হোল্ড করে রাখলে, তুমি ক্লিক করে হোল্ড করে রাখবে, অথবা রাইট বাটন ক্লিক করলেও আসে। এটা মনে হয় সিসি ভার্সনে, হ্যাঁ। আবার ওই যে মাউসেরও প্রবলেম হয়, রাইট বাটন ক্লিক করলে আসবে, অথবা তুমি যদি এখানে ক্লিক অ্যান্ড হোল্ড, এটাই বেস্ট অপশন রাইট বাটনের চেয়ে। ক্লিক অ্যান্ড হোল্ড করে রাখবা, দেখবা অপশনগুলো আসবে, ক্লিক অ্যান্ড হোল্ড করে রাখবা, অপশন আসবে, ক্লিক অ্যান্ড হোল্ড করে রাখলে অপশনগুলো আসবে। ক্লিক করে জাস্ট মাউসের লেফট বাটনটা একটু প্রেস করে রাখবা,
প্রেস করে রাখবা, হ্যাঁ, তখন ওই রকম যখন সে ওই টুলসের মধ্যে অন্য টুলসগুলোও থাকবে তখন সেগুলো আসবে। তো আমরা যখন টুলস দেখা শুরু করি তখন ফার্স্টে যে টুলসটা আসতেছে আমাদের সিরিয়ালের একদম প্রথমে, হ্যাঁ, যেহেতু দুইটা লেআউটে আমরা দেখতে পাই, প্রথম যে টুলসটা। এমনকি আরেকটা বিষয় দেখো, আমি যখন আমার মাউসের কার্সরটা ওই টুলসের আইকনের উপরে রেখে দিতেছি তখন কিন্তু আমাকে কি বলতেছে, একটা লেখা উঠতেছে। যেমন ফার্স্টটা যখন রাখতেছি বলতেছি কি সিলেকশন টুল, এরপরেরটা রাখতেছি ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড টুল, ল্যাসো টুল, পেন টুল, টাইপ টুল, লাইন সেগমেন্ট টুল, রেক্ট্যাঙ্গেল টুল, ব্রাশ টুল, হ্যাঁ, পেইন্ট ব্রাশ টুল। তো এর মানে কি, আমি যেই টুলটা আমার দরকার, আমার তো নাম দেখার হয়তো আমরা শুরু, সেই হিসেবে আমার নামটা প্রয়োজন, যে সিলেকশন টুল আমি বললাম, বাট তুমি যখন এটা নিয়ে যাবা এমনি তো তোমাকে ওটা শো করবে এটা কি টুল, সিলেকশন টুল। এটা কি টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, হ্যাঁ। তো সিলেকশন টুলের মানে কি, সিলেকশন, নির্বাচন করা, সিলেকশন মানে তো নির্বাচন। এখন আমরা মনে করো একটা ডিজাইন করতে গেলে অনেকগুলো ফাইল প্রয়োজন হয়, যেমন আমি আমার আচ্ছা এটার মধ্যে কয়েকটা ফাইল নিয়ে আসি, মনে করি শেপ নিয়ে আসি। এখন শেপটা কীভাবে আনতেছি সেটা বোঝার দরকার নেই, হ্যাঁ, শেপ নিয়ে আমরা, এটা তো আসবে সামনে। আমাদেরকে কেউ জয়েন করতে প্রবলেম হয়েছে, কেউ মেসেজ মেসেজ দিলে জানাইও আর কি। 10 মিনিটস আছে, খেয়াল রাখো, কি একটা ঝামেলা। আচ্ছা মনে করো একটা ডিজাইন করলাম, সেখানে আমার কি থাকবে, মনে কর ব্যাকগ্রাউন্ড থাকবে, এরপরে কি থাকবে, সেখানে মনে কর আরও অন্য ধরনের শেপ থাকতে পারে, যেটা আমরা হোয়াইট করে দেই। এখন কোনটা কীভাবে করতেছি সেটা বোঝার দরকার নেই, শেপ কোত্থেকে নিতেছি সেটা বোঝার একদমই দরকার নেই, হ্যাঁ। সব বিষয়গুলো আসবে সেটা আমরা দেখবো আস্তে আস্তে। তো এটা মনে করো আমার একটা ডিজাইন, আমি মনে করতেছি যে এটা আমি একটা মনে করি ডিজাইন করলাম। এখন এই ডিজাইনের মধ্যে বা যে কোনো ডিজাইনের মধ্যে যত এলিমেন্টস থাকে বা ডিজাইনের উপাদান থাকে, যে কোনো উপাদান ডানে বামে সরানোর প্রয়োজন হইতে পারে, সিলেক্ট করার প্রয়োজন হইতে পারে, মুভ করতে হইতে পারে, হ্যাঁ, যাই করতে চাই আমাদের কি করা লাগে, ওইটাকে আগে সিলেক্ট করা লাগে। যেমন আমি যদি এটা একটা শেপ মনে করি, তিনটা শেপ নিয়ে একটা গ্রুপ করছি, যার কারণে একটা সিলেক্ট করলে তিনটা সিলেক্ট হইতেছে। এখন গ্রুপ কীভাবে করি সেটা কিন্তু ম্যাটার না, সেটা পরে আসবে। এটাকে আমি যদি চাই কি, এটাকে আগে ফার্স্ট সিলেক্ট করলাম, এখন আমি এটাকে মনে করি কালার চেঞ্জ করবো, আমি অন্য একটা কালার দেবো, অন্য একটা কালার দেবো। আমি কি করতেছি, ফার্স্টে হলো এটাকে সিলেক্ট করতে হবে। আমি যদি সিলেক্ট না করি, দেখো এখন এটা সিলেক্টেড অবস্থায় না, এখন সিলেক্ট, আমি যদি ওইটা ছাড়া বাইরে কোথাও ক্লিক করি ওইটা কিন্তু আর সিলেক্ট থাকতেছে না। এখন আমি কালার চেঞ্জ করলে কি ওইটার কালার চেঞ্জ হবে, দেখো চেঞ্জ হয়, হয় না। এখন আমার যদি মনে করো এগুলোর স্পেসিফিকভাবে কোনো একটা এলিমেন্টসের, যেমন ব্যাকগ্রাউন্ড, এখন আমি সেই ব্যাকগ্রাউন্ডটা সাদা হোক, এটা সিলেক্ট করলাম, দেন আমি সাদা করতে গেলে ওইটা সাদা হয়ে গেল, মানে কালো করতে গেলে কালো হইলো, রেড করতে চাইলে রেড হইলো। আমি যেইটা খুশি সেটা আমি করতে পারতেছি নাকি। আবার সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি মনে হয় যে এটা ছোটো করে ফেলবো, আমি ছোটো করে ফেলতে পারতেছি। তো ফার্স্ট কি, এখন দেখো যখনই বাইরে ক্লিক করতেছি এটা কিন্তু আর সিলেক্ট থাকতেছে না। আবার যদি এটা আমার সিলেক্ট করার প্রয়োজন হয় বা এটা আমি এডিট করবো, এটা কালার চেঞ্জ করবো, এটা অন্যান্য যাই করতে চাই, তখনই কি আমি যেইটাই কাজ করবো সেটা কিন্তু আগে সিলেক্ট করতে হবে। তো সিলেকশনের কাজ কি, ওই যে অবজেক্টটা তুমি যেটা নিয়ে কাজ করবা সেটাকে সিলেক্ট করা। ক্লিয়ার? সেটা মানে টাইপ বা টেক্সট হোক, সেটা শেপ হোক, সেটা যে কোনো কিছু হোক। তোমার এই যে আর্টবোর্ডটার মধ্যে মনে করো এই যে আর্টবোর্ড তো মূলত আমাদের ওইটা, এই যে বিশাল একটা জায়গা পাইতেছো কাজ করার, মনে করো এখানে কোনো একটা বিষয় আছে, আমরা কিন্তু কাজের জন্য এই জায়গাটা, এর বাইরে অনেক জায়গা কি পাওয়া যায় ইলাস্ট্রেটরে, হ্যাঁ, অনেক জায়গা থাকে। মনে করো এটাও তুমি সিলেক্ট করবা, সেটার জন্য কিন্তু আমাদের সিলেকশন টুলে যেতে হবে। এখন সিলেকশন টুলের শর্টকাট কি আবার দেখো, ভি। আমি যখন এটা কার্সর রাখতেছি সিলেকশন টুল ব্র্যাকেটে ভি, ব্র্যাকেটে যেটা দেখাবে সেটা হলো এটার শর্টকাট। এখন শর্টকাট কীভাবে কাজ করে, যেমন আমি মনে করি শেপ টুলে আসি, হ্যাঁ, শেপ টুলে আসি, শেপ নিতেছি। এখন আমার মুভ টুলে যাওয়া দরকার, কীভাবে যেতে পারবো, এখানে গিয়ে ক্লিক করতে হবে নাকি, এখানে গিয়ে আমি যদি শেপ টুলে থাকি আমার হয় এখানে গিয়ে ক্লিক করতে হবে, না হলে আমার বিকল্প খুঁজতে হবে। এখন আমি শেপ টুলে আসি, আমি এখানে যাব না। শর্টকাট কীভাবে কাজ করবে, জাস্ট ভি প্রেস করো, দেখো এখান থেকে অটোমেটিক এখানে চলে যাবে। আমি কিন্তু কার্সরটা কোথায়, মাঝখানে, আমি জাস্ট ভি প্রেস করতেছি, সিলেকশন টুলে গেছে। ওই যে যেটা বলছিলাম যে কন্ট্রোল এন,
আমরা চাইলে এখান থেকে ক্লিক করলে নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য উইন্ডো আসবে, আবার কন্ট্রোল এন প্রেস করলে এখানে না গিয়েও ওই কাজটা করবে। শর্টকাটগুলো কি তোমার কাজের গতি বাড়াবে, প্লাস হলো এই যে এখানে যাইতে যে টাইমিংটা দরকার ছিল, তুমি যদি শর্টকাট ইউজ করো, কন্ট্রোল এন ইউজ করো, তুমি এখানে না গিয়ে পারতেছো। তুমি যদি এখানে থাইকে আবার যদি শেপ ইউজ করো, বা এখানে যদি মনে করো শেপে আসো, হ্যাঁ, তুমি কি ইউজ করবা, মানে ভিতে যাবা, হ্যাঁ, তখন তুমি ভিতে জাস্ট ভি প্রেস করলেই কিন্তু ওখানে যেতে পারতেছি। শর্টকাটগুলো তোমার কাজের স্পিডটা বাড়াই ফেলবে। তো সিলেকশন টুল কি আমরা ক্লিয়ার কিনা? যেমন এখন মনে করি এটা এখানে আছে, আমি এখানের থেকে সরাইলাম, যে কোনো জায়গা থেকে সিলেক্ট করব, সরাবো, সিলেক্ট করব, মুভ করব, যেখানে খুশি। কালার চেঞ্জ করতে হলে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কালার চেঞ্জ করতে পারতেছি। বুঝলাম সিলেকশন টুল? হ্যাঁ বুঝছি। ওকে, সিলেকশন ক্লিয়ার। হ্যাঁ সিলেকশন ক্লিয়ার। দেন হইলো এইটার মধ্যে যেহেতু অ্যারো আছে, আমি ক্লিক করে ধরে রাখলাম, ক্লিক অ্যান্ড হোল্ড করলে দুটো অপশন আইতেছে। একটা হলো ডাইরেক্ট সিলেকশন টুল, একটা হলো গ্রুপ সিলেকশন টুল। দেখো এখন ডাইরেক্ট সিলেকশন টুল কি? আচ্ছা, ফার্স্ট আমি সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম। দেখো এখন এটা গ্রুপ করা আছে, এই বিষয়টা এখন বোঝা যাবে না, মনে করো এখন সিঙ্গেল সিঙ্গেল সব। এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল। এখন আমি চাইলে এই প্রত্যেকটা এলিমেন্টসকে আবার গ্রুপে করতে পারি। যেমন চারটা যেহেতু একই কালার, যেমন এই বিষয়টা আরেকটু বোঝানোর জন্য দুই কালারের অবজেক্ট নেই। এখন মনে করো এই তিনটা কালার হইল এটা, আর ওই তিনটা কালার হলো একরকম। ছোট করি, এই ব্যাপারগুলো এক দুই ক্লাসের পর অনেক ইজি হয়ে যাবে, কি কমপ্লেক্স বা এই মনে করো না। এখানে কি দুই ধরনের শেপ আছে, রাউন্ডেড শেপ বা এলিপস টুল নিয়ে যে শেপগুলো নিলাম, এখানে সার্কেল, এটা 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 চারটা সিলেক্ট করলাম। এখন সিলেক্ট যেহেতু সিলেকশন টুলে গেলাম। আচ্ছা, আরেকটা বিষয় বলি, দেখো আমরা যখন এখান থেকে কোনো একটা টুল সিলেক্ট করতেছি, হ্যাঁ, বা আমরা যখন মনে করো এটাকে ডিলিটই করে দিই, আচ্ছা ওইটা তো ডিলিট করলাম। এখানে কিন্তু আমরা যখন ফার্স্ট ইন্টারফেসটা দেখলাম এই ডকুমেন্ট নেওয়ার আগে বা ক্যানভাস নেওয়ার আগে, তখন কিন্তু এই বারটা ছিল না। দেখো এই যে বারটা, এটা ছিল না। এখন এখানে নো সিলেকশন দেখাই দিয়েছে। এখন দেখো আমি যখন এখান থেকে কোনো একটা মনে করো এখান থেকে একটা নেই, তাইলেই বুঝবা। দেখো যখনই একটা শেপ নিলাম তখন কি হইলো, আমার কিছু অপশন অ্যাড হয়ে গেল এখানে। এখানে কিছু অপশন অ্যাড হয়েছে। আবার যদি মনে করো অন্য কিছু নেই বা ডিজাইন যাই করি, এখানে আমার কিছু অপশন অ্যাড হয়েছে, যেটা আমাদের ক্যানভাস নেওয়ার আগে কিন্তু ছিল না। এটা হলো তো অপশন বার। এই যেই বারটা আমরা দেখতেছি, এটা হলো অপশন বার। কিসের অপশন বার? আমরা যখন এখান থেকে শেপগুলা বা টুলগুলো নিয়ে কাজ করব, কাজ করার পরে এই টুলটা যেসব অপশন আছে এই টুলগুলা কাজ করার, হ্যাঁ, যেমন এই শেপটা, একটা শেপ নিলাম আমি, এই শেপটা মনে করো এখন আমি চাইতেছি এই ক্যানভাসের মাঝখানে আনতে। এখন কি মাঝখানে আছে? মাঝখানে কিন্তু অ্যালাইনমেন্টে নাই। আমি যদি একটা মাঝখানে আনতে চাই, আমার এই যে অপশন দিতেছে, হ্যাঁ, যখন আমি সিলেকশন টুলে আসি, এটা সিলেক্ট করলাম। এখন এটাকে চাই কি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, দেখো ডানে বামে করে মাঝখানে। আবার এখন চাইতেছি কি উপর নিচে করে মাঝখানে। তো এটা হলো কি অপশন বার। আমি যখনই এখান থেকে কোনো একটা সিলেক্ট করব বা কাজ করতে যাব, আমি এখান থেকে অপশনগুলো ইউজ করতে পারবো বা অপশনগুলো এখানে দেখাবে। তো আমরা সিলেকশন টুলটা ক্লিয়ার হইলাম। এরপরে ছিলাম ডাইরেক্ট সিলেকশন টুলে, ওই বিষয়টা আবার আসি। আমরা কি করলাম, এখানে মনে করো শেপ, আচ্ছা একটু এলোমেলো করে রাখি। এখানে দুই ধরনের কালারই আছে। এখন আমাকে বলা হলো যে এদেরকে প্রতি কালারের জন্য, যেমন আরেকটা গ্রুপও করি, তাহলে এটাকে আবার আরেক কালার করি। এই কপি কিভাবে করতেছি সেটাও এখন দরকার নেই। আচ্ছা, সিলেক্ট, আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি, সিলেক্ট করতেছি, সিলেক্ট করতেছি। এখন যদি আমি এক কালারের কয়টা আছে এখানে, 5টা, এই কালারের আছে কয়টা, 5টা। এখন 5টাকে যদি আমি একসাথে সিলেক্ট করতে চাই, দেখো সিলেক্ট,
এটা সিলেক্ট, এখন এটা সিলেক্ট থাকাকালীন যদি এটার উপরে ক্লিক করি, এটা সিলেক্ট থাকতেছে? থাকতেছে না। এখন আমি একের অধিক অবজেক্ট সিলেক্ট করব কিভাবে? যেটা সিলেক্ট করা আছে এইটার পাশাপাশি চাইতেছি আরও কয়েকটা সিলেক্ট করতে। 10 মিনিট হয়ে এলো কি না? কয় মিনিট আছে? 2 মিনিট। আচ্ছা, তাহলে এটা আমরা পরের সেকশনে চলে যাই। তো আমরা ছিলাম হলো যে একের অধিক অবজেক্টকে যেভাবে আমরা বা একের অধিক এলিমেন্টকে আমরা যেভাবে সিলেক্ট করতে পারি। এখন এখানে আমি চাইতেছি কি সমজাতীয় কালারগুলোকে সিলেক্ট করতে। তো এটা এক কালার, এই জাতীয় সমজাতীয় কালার আছে এইটা। এখন ক্লিক করলে কিন্তু এই সিলেকশনটা চলে যেতেছে। তো একের অধিক এলিমেন্টকে যদি আমি সিলেক্ট করতে চাই, আমি কি জাস্ট এইটা সিলেক্ট থাকাকালীন, আর কেউ বাকি আছে? আমাদের অনেকগুলো নামই নিউ নিউ মনে হয়। ওদের ফেসবুকে যেই নাম, এই নামে এই না প্লাস এই করে সবাই যারা জিমেইল থেকে জয়েন করো, তোমাদের নামটা যাতে ফেসবুকের নামের সাথে মিলে, নাহলে কিন্তু আমার অনেক কনফিউজ হয়ে যেতে হয় যে কে জয়েন করতেছো। কারণ আমি হয়তো অনেককেই চিনি বা জানি, সেটা তো জানি। আচ্ছা, তো আমাদের কি একের অধিক অবজেক্টকে সিলেকশন করতে হলে এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি কী করবো? এটাকেও সিলেক্ট করবো। সেক্ষেত্রে আমাকে জাস্ট শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করাকালীন আমি কি করব? যেটার উপরে ক্লিক করবো সেটাই সিলেক্ট হয়ে যাবে। এখন দেখো, শিফট ছেড়ে দিলাম, এবার কিন্তু আমার সবগুলো সিলেক্টেড, এই যে একটা ছাড়া। এখন যদি এটা মানে এটার উপর চাই, মনে করি এটা সিলেক্ট হয় নাই, জাস্ট শিফট প্রেস করব, ক্লিক করলাম, সিলেক্ট হয়েছে? হ্যাঁ, সব সিলেক্ট হয়েছে। সিলেক্ট হয়েছে। এখন আমি চাইতেছি কি এইটাকে 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 তিনটাকে একটা গ্রুপে রাখতে। কেন গ্রুপ করব? একই জাতীয় যেহেতু আমি পরবর্তীতে যদি কালার চেঞ্জ করতে চাই, যেমন গ্রুপ করতে হবে। এখন আমি গ্রুপ করার জন্য রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ, দেখো তাতে সুবিধা কি দেখো। এবার আমি যে কোনো একটার উপরে ক্লিক করি, তিনটা সিলেক্ট হইতেছে। এখন আমি যদি এটাকে আনগ্রুপ করি, আবারও রাইট বাটন ক্লিক করলাম, আনগ্রুপ, কী হইতেছে? আবার সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট হইতেছে। তো আমাদের অনেক ক্ষেত্রে কি হয়, আমরা এরকম গ্রুপ করে, প্রয়োজনে আমরা গ্রুপ করে ইউজ করব। তখন কি চাইলে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি। দেখো কন্ট্রোল জি দিয়েছি, গ্রুপ হয়ে গেছে। কারণ কি এখান থেকে আনগ্রুপ করে আবার দেখে, আবার গ্রুপে যাই, দেখো হ্যাঁ, এই গ্রুপের শর্টকাট হলো কন্ট্রোল জি। আর আমি কি বলছিলাম, মাল্টিপল সিলেকশনের জন্য শিফট প্রেস করে যেটার উপরে ক্লিক করবা সেটাই সিলেক্ট হবে। এবার এগুলোকে সিলেক্ট করলাম, এখন গ্রুপ করতে চাইতেছি, কীভাবে করতে পারি? কন্ট্রোল জি, অথবা ব্যাকে গেলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ। এখন যখন গ্রুপ করলাম তখন কি দেখো, একটার উপরে সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হইতেছে, একটাকে কালার চেঞ্জ করলে সবগুলো কালার চেঞ্জ হইতেছে। হচ্ছে? হইল? হ্যাঁ, আচ্ছা। এটাও আবার আমি যদি মাল্টিপল সিলেক্ট করতে চাই, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করলাম, একটার উপরে ক্লিক করতেছি, সবগুলো ক্লিক হচ্ছে। এবার তুমি কালার আবার চেঞ্জ করতে পারবা। তো আমরা সিলেকশন, মাল্টিপল সিলেকশন, গ্রুপ ক্রিয়েট, ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখো, আমি গ্রুপ করলাম, ক্লিয়ার। মনে করো গ্রুপ করলাম, এখন একটাকে সিলেক্ট করতেছি, সবগুলো সিলেক্ট হইতেছে। এখন আমি গ্রুপের মধ্যেই, এই যে এটা যে গ্রুপে মানে কয়টা উপাদান বা কয়টা এলিমেন্ট আছে? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন এটা হলো সিলেকশন টুল, আমি যখন সিলেক্ট করতেছি সবগুলো সিলেক্ট হইতেছে ওই গ্রুপে যা থাকবে। এখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম, দেখো যখন ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম, এবার আমি কি করতে পারতেছি? দেখো যেটার উপরে ক্লিক করলাম সেটা সিলেক্ট হলো, অথচ এটা কিন্তু গ্রুপে। আমি যখন এটার উপরে আসবো, দেখো এটার উপরে যখন সিলেক্ট করতেছি তখন কি সবগুলো সিলেক্ট। এটাকে আনগ্রুপ করি আবার, দেখো আরেকটা বিষয় সেটা একটু দেখি। যেমন এটা একটা শেপ, এখানে কিছু পয়েন্ট দেখা যাইতেছে, কিছু পয়েন্ট। যেমন আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম, দেখো এটার উপরে ক্লিক করলে কিছু পয়েন্ট দেখা যাইতেছে। এটার নাম হলো অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর। এটা হলো একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্টের সমষ্টি। আর অ্যাঙ্কর পয়েন্টের দুই পাশে যেই লম্বা একটা বার আছে, এই যে এখানে, এটা হলো হ্যান্ড, এটার হ্যান্ড। যেমন এটা রাউন্ডেড একটা শেপ, আমি যদি চাই এটাকে একটু ঘুরাই পেঁচাই অন্যরকম একটা শেপ করব,
তখন আমি চাইলেই এই যে হ্যান্ডগুলা, এই হ্যান্ডগুলা ধরে আমি এটাকে কাস্টম শেপে রূপান্তর করতে পারি। অ্যাঙ্কর পয়েন্ট আর হ্যান্ড এইটুকু মনে রাখলেই হবে, কারণ আমরা পেন টুলে গিয়ে এইটার উপরে অনেক ডিটেলস জানবো। তো এবার একটা দেখো, আমি সিলেকশন টুলে আসলাম, ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট হইলো। এখন আমার এই একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা দরকার। তখন আমি কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সেটা করতে পারবো। দেখো যখন ক্লিক করলাম শুধু একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হলো, যখন ক্লিক করলাম শুধু একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হলো। এই জিনিসটা কিন্তু সিলেকশন টুল দেওয়া সম্ভব না। যখন সিলেকশন টুলে আসলাম পুরোটা সিলেক্ট হবে, সিলেকশন টুলে আসলে পুরোটা সিলেক্ট। আমার যদি স্পেসিফিক কোনো জায়গা, কোনো পয়েন্ট, কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট লাগে, এখন আমি যদি দুইটাকে সিলেক্ট করতে চাই, দেখো এটা সিলেক্ট হয়েছে, পুরোটাকে মুভ করে। এখন আমি যদি সিলেকশন টুল দিয়ে মুভ করাইতাম পুরোটা মুভ হবে। আবার আমি যদি চাই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট মুভ করাবো, এইটা আর হলো এই নিচের এইটাকে আর হলো এইটাকে, এই দুইটাকে মুভ করাবো। কিভাবে করতে পারি, এইটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট প্রেস করে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে, কিভাবে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এবার এই দুইটাকে মুভ করাও, দেখো দুইটা মুভ হইতেছে। এই বিষয়গুলো ছোটোখাটো বিষয়, যেটা এই জন্য হলো শুরুতে আলোচনা করে নেওয়া। হ্যাঁ, কমপ্লেক্সের কিচ্ছু নাই, ঠিক আছে, অনেক ইজি হয়ে যাবে 2-4টে ক্লাস গেলেই। তো আমরা কি করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সরাসরি অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে পারি, এমনকি সেটাকে কাস্টমাইজ করতে পারি প্রয়োজন অনুসারে। আমরা এই হ্যান্ড টুল নিয়ে, হ্যাঁ হ্যান্ড টুল যদি বড় হয় দেখো এই যে রাউন্ডনেসটা বাড়ে, আবার যদি এটাকে ছোটো করে ফেলি রাউন্ডনেস কমে যায়। এটা আসবে সামনে পেন টুলে, অনেক ডিটেলস পাবা এটার। জাস্ট আমি ডাইরেক্ট সিলেকশন টুল, মানে তুমি যদি স্পেসিফিক কোনো একটা অবজেক্টকে, কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে চাও, তখন তুমি ডাইরেক্ট সিলেকশন টুলটা ইউজ করতে পারবা। আর গ্রুপ সিলেকশন টুল হলো ওই যে গ্রুপ করার পরে গ্রুপটাকে জাস্ট সিলেক্ট করা, যেটা প্রয়োজন হয় না। হ্যাঁ, কারণ আমরা তো সিলেকশন আর ডাইরেক্ট সিলেকশন টুলটাই ইউজ করি, গ্রুপ সিলেকশন এমনিতেই সিলেকশন হয়ে যায়। এরপরে আরেকটা জিনিস দেখি, দেখো এখানে কয় কালারের ডিজাইন আছে বা মানে এলিমেন্টস আছে, 3 কালারের। 3 কালার। এখন আমি মনে করে একটা ডিজাইন করলাম, সেখানে 3, 4, 5 কালারের হইতে পারে। তো আমার হঠাৎ করে মনে হলো কি, এই যে কালারটা, এগুলো তো এখন আনগ্রুপ করা আছে, আমি আবার গ্রুপ করি, অথবা গ্রুপ ছাড়াই থাকুক, কোনো সমস্যা নেই। আমাদের তৃতীয় যে টুলটা ম্যাজিক ওয়ান্ড টুল, থার্ড যে টুলটা ম্যাজিক ওয়ান্ড টুল, এটা অনেকটা ওই যে আছে আতশবাজির মতো মনে হয়, যে একটা বারের উপরে আতশবাজির, আমরা ওই যে ছোটোবেলায় কি জানি বলে এটাকে, তারাবাতি জ্বালাইতাম, এরকম অনেকটা আর কি। হ্যাঁ, তো এইটা হলো আমাদের ম্যাজিক ওয়ান্ড টুল। ম্যাজিকের মতো কাজ করবে, দেখি কি কাজ করে। যখনই এটা আমি সিলেক্ট করে আসলাম কোনো একটা কালারের উপরে, জাস্ট প্রেস করলাম, এখন প্রেস করলাম একটার উপরে, এগুলোর উপরে কি প্রেস করছিলাম, দেখো আবার আমি সিলেকশন টুলে গেলাম, এটাকে সিলেক্ট করলাম, এইটার উপরে আমি কি করলাম, ম্যাজিক ওয়ান্ড সিলেক্ট করলাম। কি হলো ঘটনা, এবার আমি একটু কালারটা চেঞ্জ করে দেখি কি হয়েছে, ঘটনা কি ঘটছে। পুরো গ্রুপের কালারই চেঞ্জ হয়ে যেতেছে। ওই গ্রুপ যেটা ছিল সেই জ্বলতেছে। গ্রুপ কালার চেঞ্জ ছিল এটা কিন্তু এখন গ্রুপ না, গ্রুপ এটা না, ওই যে কালার ছিল আবার, হ্যাঁ রাইট। দেখো এটার উপরে ক্লিক করতেছি, এখন মনে করো একটা মজারই দেখাই, মনে করো এই 3টা ছাড়াও একটা এলিমেন্টস আছে আমার ক্যানভাসের বাইরে, এটাকে আনগ্রুপ করি। মনে করো একটা আছে এখানে, একটা আছে এখানে, একটা এখানে, এটা ক্যানভাসের বাইরে মনে করো। আমি কি করতেছি, ম্যাজিক ওয়ান্ড নিয়ে এসে একটার উপরে সিলেক্ট করলাম। এখন এগুলোকে আমি সিলেক্ট করছি, এখন দেখো কালার চেঞ্জ করি, ঘটনা কি ঘটলো তাই, ম্যাজিক কালারই ওয়ান্ড। চেঞ্জ হয়ে দ্যাট মিন্স হলো তুমি এই যে আমার মনে হয় যেই শেপের কালার তুমি চেঞ্জ করছো ওই সমজাতীয় কালার গুলো একই কালার সিলেক্ট করে দেখো এই যে এরিয়াটা তুমি ক্যানভাস, এমনকি ক্যানভাসের বাইরে যে এরিয়াটা রাখছো বা পাইতেছো, এই পুরো এরিয়ার মধ্যে, হ্যাঁ, ওই সমজাতীয় কালারের, সমকালারের মানে সমজাতীয় যে কালারটা, এই সেম কালারের যত এলিমেন্টস পাবে সে সবগুলাকে ম্যাজিকের মতো, চুম্বক যেমন লোহাকে পাইলে কি করে, আকর্ষণ করবেই, টেনে নিবেই নাকি, একদম ম্যাজিকের মতো কাজ করবে এটা।
দ্যাট মিনস হলো আমরা যদি একটা ডিজাইন করলাম, এখন আমি মনে করো ডিজাইন করলাম কিন্তু এই কালারটা এই কালারের সাথে আমি মনে করতেছি যাইতেছে না, এখন আমি কী করব, এখন যদি একটা একটা সিলেক্ট করতে চাই, যে মনে করো ডিজাইনের 50 জায়গায় আমি এরকম ছোট ছোট শেপ আছে, হ্যাঁ মনে করো এরকম কইরা আরও ছোট ছোট শেপ আছে যেটা হয়তো আমি চোখেই মানে সিলেক্ট করতে গেলে ভারী প্যারা হইব, হ্যাঁ এমনকি ইন্ডিভিজুয়ালি যদি করতে চাই আমার জন্য বিশাল একটা 50টা শেপ মনে করো একসাথে সিলেক্ট করতে গেলে তো খুবই ঝামেলার এটা। তো আমার যদি মনে হয় যে আমি এই কালারটাকে আপডেট করবো অন্য একটা কালারে, আমি জাস্ট কী করবো, ম্যাজিক ওয়ান্ড দিয়ে যখনই একটার উপরে ক্লিক করব, ওই কালারের সাথে যতগুলা শেপে বা এলিমেন্টসে ওই কালারটা ইউজ হবে সবগুলোকে সে সিলেক্ট করে ফেলবে। এবার যদি আমি ওইটাকে মডিফাই করে অন্য একটা কালার দিতে চাই, দেখো যেই কালার দেবো সেটাই সে নিয়ে নেবে, নিচ্ছে। আবার এই সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জি করি, দেখো এগুলো কিন্তু গ্রুপ করা ছিল না, আমি কন্ট্রোল জি করলাম, এবার দেখো গ্রুপ হয়ে গেছে। আবার এই সিলেকশন টুলে দেখো এটা কিন্তু গ্রুপ করা না, গ্রুপ করা এই কালারটা গ্রুপ করা না, আমি কি করলাম একটার উপরে ক্লিক করলাম সবগুলো সিলেক্ট হলো, কন্ট্রোল জি। এবার আবার সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করি, কি গ্রুপ হয়ে গেছে। ম্যাজিক ওয়ান্ডের বিষয়টা বুঝছি, তোমার আর্টবোর্ডের মধ্যে জুমের মনে করো তুমি একটা টি শার্ট ডিজাইন করছো, এখন 3-4টা কালার হয়তো ইউজ করছো, তুমি চাইতেছো একটা কালারকে আপডেট করতে। এখন টি শার্টের ক্ষেত্রে যে কমপ্লেক্স অনেক এলিমেন্টস থাকে, একদম ছোট ছোট কইরা যদি আমি ওটাকে বের করতে চাই ভারী ঝামেলা, হ্যাঁ তো সেক্ষেত্রে কি আমি ম্যাজিক ওয়ান্ড দিয়ে সমজাতীয় কালারগুলোকে সিলেক্ট করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এরপরে যেটা আছে ল্যাসো টুলটা, এটাও দেখাই দিই তাতে একটু কমবে না। ল্যাসো টুল, ল্যাসো টুলের কাজটা হবে কি, যেমন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া ক্লিক করলাম, এরপরে চাইলে কি আমি অ্যাঙ্করগুলোকে কাস্টমাইজ করতে পারি, বা এটা থাকাকালীন যদি আমি এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করতে চাই, শিফট ধরে এটার উপরে ক্লিক করলে এই দুইটা অ্যাঙ্করকে আমি মুভ করাতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি। এখন ল্যাসো টুলটা, এটা কিন্তু দেখো ডাইরেক্ট সিলেকশনের টুলের কিন্তু আইকন এটার মধ্যেও আছে, জাস্ট একটা কি আছে, একটা রশির মতো একটা জায়গা দেখাইতেছে। এখন ল্যাসো টুলে আমি গেলাম, দেখো সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমি মুভ করি আপ অ্যারো ডাউন অ্যারো দিয়া, আবার এই শুধু একটাকে সিলেক্ট করবো, এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করবো, জাস্ট ল্যাসো টুল থেকে সিলেকশন টুল, তুমি এটাকে যেটার দিকে সিলেক্ট করবা সেইটুকুই সিলেক্ট হবে। যেমন এই দুইটাকে ডিফাইন করে দিলাম যে এই দুইটা সিলেক্ট করবো, দেখো এই দুইটাই মুভ হইতেছে। যেমন ডাইরেক্ট সিলেকশন টুলে আমরা কী করছি, তুমি সরাসরি গিয়ে সিলেক্ট করতে হবে, ক্লিক করে সিলেক্ট করতে হবে, ক্লিক করে আবার যদি চাই যে এই দুইটাকে সিলেক্ট করবো, চাইলে আমরা ড্রাগ করে সিলেক্ট করা যায়। কিন্তু ল্যাসো টুলটাও সেম, তুমি যদি মনে হয় যে এখানে 2-3টা অ্যাঙ্কর আছে, মনে করো এখানে আরও কিছু অ্যাঙ্কর অ্যাড করি, এখানে আরও কিছু অ্যাঙ্কর অ্যাড করি, এই অ্যাঙ্কর কীভাবে অ্যাড করলাম সেটা পরবর্তীতে আসতেছে, সেটা নিয়ে প্রশ্নের দরকার নেই। এবার আমি কী করলাম, ল্যাসো টুল নিয়ে মনে করো এই দুইটাকে সিলেক্ট করে ফেলতে পারি, দেখো আবার এই 3টাকে সিলেক্ট করে ফেলতে পারি, বুঝলাম? ডাইরেক্ট সিলেকশন টুলের মতোই, জাস্ট এটা কি আমার একটা এরকম আমি ফ্রি হ্যান্ডের মাধ্যমে আমি এটা সিলেক্ট করতে পারতেছি। আমি মনে করি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেটা করতে পারি, সরাসরি গিয়ে আমার ওইটাকে সিলেক্ট করতে হয়। ল্যাসো টুলের ক্ষেত্রে আমি জাস্ট এই যে এটা হইতেছে, এটার মধ্যে যেটা পড়বে সেটাই সে সিলেক্ট করবে। যেমন এখানে মনে করো, দেখো মনে করো ল্যাসো টুলতে আমি কী করবো, এই দুইটাকে সিলেক্ট করবো, এটা সিলেক্ট হয়ে গেছে। আবার যদি চাই যে এই দুইটাকে সিলেক্ট করব, ক্লিয়ার? হ্যাঁ, এটা ল্যাসো টুল। এবার আমরা পরেরগুলো না দেখা যেটা আমাদের লাগবে সেটা একটা দেখে ফেলি। এখানে দুইটা বিষয় আছে আমাদের, একটা হলো জুম টুল যেটা যেটা শর্টকাট। হ্যাঁ, এখন জুম টুলটা কেন লাগে, যেমন দেখো আমি ডিজাইন করলাম, এখন আমি তো এই ডিজাইনটা যদি আমি জুম করে নিই, যেটা আমরা শর্টকাট ইউজ করতে পারি কন্ট্রোল প্লাস জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট, আবার কন্ট্রোল প্লাস আমার জুম যদি লাগে, মনে করো আমি এখানে চাইতেছি কি আমার ক্যানভাসটা বা আমি ডিজাইন করব, এখন আমি যদি মনে করি যে এখান থেকে এই কর্নার থেকে শুরু করব, হ্যাঁ আমি চাইলে এইটা ওই 3.5/2 ইঞ্চি একটা নিতে পারি ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ অথবা আমি মনে করি এখান থেকে শুরু করতে পারি।
তো এই বিষয়টা আমি চাইলে কি জুম ইন করে দেখতে পারি যে ঠিক আছে কি না। তো আমার সেক্ষেত্রে জুম করাটা অনেক প্রয়োজন হবে, বা আমার পারফেক্টলি যেই জায়গাতে আমি ডিজাইনটা বসাতে চাই, এলিমেন্টসগুলো বসাইতেছি, সেটা বসছে কিনা। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার কি জুম করা প্রয়োজন হয়। তো এই জাতীয় জুমের ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল+, কন্ট্রোল- ইউজ করতে পারি। কন্ট্রোল+, কন্ট্রোল-, এর বিকল্প আছে কি, এখানে একটা জুম টুল আছে, জুম টুল। এখন জুম টুল সিলেক্ট থাকা অবস্থায় দেখো কী হইতেছে, জুম প্লাস। এখন আমি দেখো এক ক্লিক করলাম, জুম হইলো। আবার দেখো এটা কি আছে আমার 100% ভিউ। এই যে নিচের দিকে আমার কিন্তু ভিউ দেখাবে, এটা কত % ভিউ আছে। এটা কিন্তু আমাদের নর্মাল ভিউ। একটা ডিজাইন যে সাইজের হয় এটা হলো নর্মাল ভিউ, মানে 100% ভিউ। এখন আমি কি করব, এখান থেকে জুম, দেখো জুম, এটা ক্লিক করার পর আমি যদি যে কোনো এক জায়গায় ক্লিক করি, 100 হয়ে গেল কত, 150%, 150। আবার যদি ক্লিক করি 200, আবার ক্লিক করলাম 300, আবার ক্লিক করলাম 400। এর নিচে কিন্তু চেঞ্জ হইতেছে দেখো পার্সেন্টেজ। এখন এই বিষয়টা আরেকভাবে করতে পারি, আমরা ক্লিক করলে কিন্তু জুম হবে। আবার যদি ক্লিক জুম আউট করতে চাই, জাস্ট অল্টার প্রেস করবা, ক্লিক করো, অল্টার প্রেস করবা, ক্লিক, অল্টার সাইডে দিলে জুম ইন, ক্লিক করব, জুম হবে। হ্যাঁ, প্রতিটা 100 করে বাড়াইতেছে প্রতি ক্লিকে, 300 থেকে 400। জুম আউট করবো কীভাবে, জাস্ট অল্টার প্রেস করে মাইনাস, জুম আউট। আরেকটা কি, প্লাস থাকাকালে আমি ডান দিকে টান দিলাম, টান দিতেছি, জুম হইতেছে দেখো 6400%, মানে ম্যাক্সিমাম জুম। জুমের বিষয়টা কি কমপ্লেক্স মনে হইতেছে নাকি? তুমি চাইলে কয়েকটা হইতে করতে পারতো, কন্ট্রোল+, জুম, কন্ট্রোল-। আবার দেখো আমি যদি ভি সিলেকশন করি সিলেকশন টুলে, এখন আমার জুম করা লাগবে, আমি কি করতে পারি, জেড প্রেস করলাম, খালি জেড প্রেস করলাম, আমরা ড্রাগ করলে কিন্তু অনেক জুম হয়ে যাবে, একদম ম্যাক্সিমাম 6400%। আবার মাইনাস করা লাগবে, জুমে আসলাম, দেখো কন্ট্রোল-1 দিলে নর্মাল ভিউ, কন্ট্রোল-0 দিলে উইন্ডোর সাথে এটা সাইজটা মিলবে, উইন্ডোর সাথে যে সাইজটা সেটা। আর এখান থেকে জুম, কন্ট্রোল+, কন্ট্রোল-, অথবা এটা সিলেক্ট থাকাকালীন এক ক্লিকে জাস্ট প্লাস করলে জুম ইন, অল্টার প্রেস করে, আর মাইনাস করলে জুম আউট। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা মুভ টুলের পাশাপাশি আমাদের যে বিষয়টা লাগে কি, জুমটা অনেক বেশি ইউজ লাগে আমার। এমনকি আরেকটা জিনিস, হ্যাঁ, যেমন একবার ক্লিক করলে কিন্তু আমাদের প্লাস হবে, এরপরে মানে মাইনাস, যত ক্লিক করব, কই গেল, এই যে এটা হলো 100% ভিউ। কন্ট্রোল-1 দিলে 100% ভিউ, কন্ট্রোল-0 দিলে উইন্ডোর সাথে এই যে আমাদের যে জায়গাটা, উইন্ডোটা, এটার সাথে ওইটা সেট হয়ে যাবে। কন্ট্রোল-0 দিলে, কন্ট্রোল-1 দিলে 100% ভিউ, এই যে নিচে 100%, কন্ট্রোল-0 দিলে এটা। এখন যদি আমার জুম বাদ দিতে হয়, কন্ট্রোল-, অথবা এখান থেকে অল্টার প্রেস করে ক্লিক, অল্টার প্রেস করে ক্লিক, প্লাস করতে হইলে অল্টারটা ছেড়ে দিলে এক ক্লিকে 100% করে বাড়বে। প্রথমে 50, 100, এরপরে 100, 200, 300, এইভাবে। আরেকটা জিনিস লাগে, যেমন দেখো এটা কাজ করলাম, এখন এটা কাজ শেষ, আমার এই পরের উইন্ডোতে যেতে হবে, এই যে এইটাই, এই ক্যানভাসে আসতে হবে। তখন আমি কী করতে পারি, মানে আর্টবোর্ডে যেতে হবে। একটা জিনিস দেখো, আমি এটা ইউজ করতেছি, কিন্তু এই যে একটা হ্যান্ড কীভাবে পাইতেছি, এই হ্যান্ডটা, এই যে জুমের পাশে একটা হ্যান্ড টুল, হ্যান্ড। এখন যখন হ্যান্ড সিলেক্টেড, এবার তুমি এটাকে উপরে নিচে নাও, মনে করো এটা ডিজাইন করলা, এখন করার পর কি আমার পরেটা যেতে হবে না? এখন এটা যখন আমি ডিজাইন করলাম, এটা তো দেখা যায় না নাকি, এই পরের অংশটা আমার কি লাগবে, দেখতে হবে। তখন আমি এখান থেকে হ্যান্ড টুল, যেটা শর্টকাট হলো H, হ্যাঁ, এটা সিলেক্ট করে আমি এটাকে মুভ করাইতে পারি। আমার যে ক্যানভাসটা সেটা ডানে বামে উপরে নিচে যেখানে খুশি সেখানে নিতে পারবো, কিসের মাধ্যমে, হ্যান্ড টুল। এখন আমি মনে করো সিলেকশন টুলে আছে, আমি হ্যান্ড টুলে যাওয়ার সুযোগ নাই, আমি শর্টকাট H প্রেস করলে কিন্তু হ্যান্ড টুল চালু হয়ে গেল নাকি। আবার আমি বি সিলেক্ট করলাম, সিলেকশন টুল চালু হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল, যেটা সিলেক্ট করলাম সিলেক্ট হয়ে গেল। আরেকটা মজার বিষয় আছে যে আমি এইসে গেলাম না, সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে মুভ করাবো, হ্যান্ড টুলের যে কাজটা সেটা সম্পাদন করব। কিভাবে করতে পারি, জাস্ট
তোমাদের যে বড় করে স্পেস বার যে ইটা আছে না বাটনটা কিবোর্ডে সবচেয়ে বড় বাটন নাকি স্পেস বারের উপরে জাস্ট ক্লিক করে ধরে রাখো। দেখো আমাদের যে মাউসের কার্সরটা জাস্ট স্পেস বার আমি প্রেস করে রাখলাম, স্পেস, এই যে নিচে কিন্তু আমাদের লেখা দেখায়। এখানে আমরা যে সফটওয়্যারটা এই যেখানে ইউজ করতেছি এটা কিন্তু ওইটা মূলত আমি কি চাপবো সেটার উপরে এখানে দেখাবে। আমি যদি স্পেসের উপরে ক্লিক করলাম, এই যে স্পেস লেখা উঠছে। এখন দেখো আমি কিন্তু সিলেকশন টুলে আছি, এইসে নাই, এইস মানে কি হ্যান্ড টুলে নাই। আমি যখন সিলেকশন টুল বা এখানে ডাইরেক্ট সিলেকশন টুল, তখনও আমি চাইলে স্পেস বার প্রেস করে হ্যান্ড টুলটা অন করতে পারি। বুঝলাম? আমরা যেটা আজকে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্ড, ল্যাসো, জুম টুল আর হ্যান্ড টুল। কারো কোনো কোয়েশ্চেন? না, এইটুকু আপাতত কভার করি, বাকি সবে আস্তে আস্তে আসবে। ওকে, ওকে। একসাথে লোড নেওয়ার কোনো দরকার নেই, Okay, বন্ধু। নিরিবিলি করো। কোশ্চেন হবে যখন পুরোপুরি বুঝে যাবে তখন কোনটা?